তো আমাদের ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করা। আমি ফার্স্টে ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডারের নাম দিলাম ওয়েবসাইট। এবার এর মধ্যে হচ্ছে আমি আমার ওয়েবসাইট নামে অলরেডি একটা আছে, আমি এটাই ওপেন করছি। এবার এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করছি নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। এটার নাম হবে অবশ্যই index.html। কিন্তু আপনাদের মধ্যে আরেকজনের যে সমস্যাটা আমি দেখেছিলাম সেটা হচ্ছে এখানে ফাইল ফরম্যাটটা তার আসেনি। আমি সেদিন দেখিয়ে দিয়েছিলাম যে উইন্ডোজ 10 যদি হয়, এখানে হোম আমাদের অলরেডি ডিফল্ট ভাবে দেওয়া থাকে, এখানে ভিউতে ক্লিক করে এই ফাইল এক্সটেনশন এই টিকটা অনেক জায়গায় দেওয়া থাকে না, তখন এরকম .html টা দেখা যায় না, যার কারণে হয় কি সে ফাইল ক্রিয়েট করে এভাবে index.html। এখন আমি এন্টার দিলাম, কিন্তু আমার ফাইল ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়নি, দুইটা দুই রকম। এর কারণ হচ্ছে ওর এক্সটেনশনটা হাইড করা আছে। আমি যদি এখানে টিক দিই তাহলে এটা শো হবে। এখন আমার এই ফরম্যাটটা দেখা যাচ্ছে যে html.txt, তার মানে এটা আমার হয়নি, এটা ঠিক করতে হবে। আমি আপনাদের গ্রুপে একজন পোস্ট করেছিলেন, হোমওয়ার্ক জমা দিয়েছিলেন, তারটা দেখেছিলাম এরকম। তো সে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ভুলটা ঠিক করে নেবেন। আমাদের ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা বলেছিলাম আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবো, সেটা হচ্ছে আমাদের ইমেজের জন্য। আমি এখানে img দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যাতে আমাদের প্রজেক্টের যত ইমেজ আছে সবগুলো যাতে আমরা ইউজ করতে পারি। ওকে, তো আমি আমার ফাইলটা ওপেন উইথ আমরা নোটপ্যাডে করব। নেক্সট ক্লাস থেকে যখন আমরা সিএসএস স্টার্ট করব তখন ইনশাআল্লাহ আমরা সাবলাইম বা ব্র্যাকেট অন্য কিছু দিয়ে ট্রাই করব। আজকে পর্যন্ত আমাদের নোটপ্যাডে কাজ হবে। আমাদের বেসিক সিনট্যাক্সটা আমরা লিখে ফেলি। বেসিক সিনট্যাক্সটা কি, আশা করি সবাই এটা পারেন। আচ্ছা, লাস্ট ক্লাসে কি কারো কোনো প্রবলেম হয়েছিল? লাস্ট ক্লাসে কারো কোনো প্রবলেম হয়েছিল? প্রবলেম থাকলে এখন বলতে পারেন। ম্যাম ইমেজটা নিয়ে প্রবলেম হয়েছিল, আমারটা ইমেজ আসে নাই। আচ্ছা, রাসেল প্রবলেম হয়নি। আর যদি কারো প্রবলেম থাকে এখন বলতে পারি, যেহেতু আমরা ক্লাসটা স্টার্ট করছি। ক্লাসের মাঝে কিন্তু বলবেন। ম্যাম আমার ইমেজটা শো করে না, ইমেজটার প্রবলেম হয়েছে ম্যাম, ইমেজটা একটু করতে পারিনি। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স। এর মধ্যে আমরা আমাদের যাবতীয় জিনিস করি। এখানে আমরা হচ্ছে ডক টাইপ এস্টিমেট দিতাম আমাদের ভার্সনটা বোঝানোর জন্য। আমারও ইমেজে প্রবলেম হয়েছে। আচ্ছা, সাদিয়া মুনমুন টুম্পা, আপনারও ইমেজে প্রবলেম হয়েছে। আচ্ছা, আমরা ইমেজটা আরেকবার দেখবো আজকে। তো এখানে আমরা হেডের মধ্যে কি করতাম, টাইটেল দিতাম, ঠিক আছে? তো টাইটেল আজকে দিচ্ছি ওয়েব ডিজাইন ক্লাস নাম। আজকের ক্লাস হচ্ছে আজকে 3 নাম্বার ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টাইটেল দিলাম। আজকে আমরা একটা নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে মেটা ট্যাগ। মেটা হচ্ছে এমন একটা ট্যাগ, ধরুন আপনি আপনার ওয়েবসাইটে বাংলা লেখা দেখাতে চাচ্ছেন, কিন্তু অনেক সময় অনেক ব্রাউজার সাপোর্ট করে না, বা কোনো কারণে বাংলা লেখা যদি না আসে, সেজন্য আমরা একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে মেটা ট্যাগ। এই মেটা ট্যাগটা কোথায় ইউজ করতে হবে, এটা সবসময় হেডের পরে এখানে লিখবেন, ঠিক আছে? মেটা ট্যাগের ডিটেলস আমরা সামনের দিকে শিখবো, যখন আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন করব তখন আমরা মেটা ট্যাগের আরেকটু ডিটেলস অ্যাট্রিবিউট সম্পর্কে আরেকটু জানবো, ঠিক আছে? আপাতত আমরা মেটা ট্যাগটা ইউজ করে রাখি। মেটা লেখার পর মেটা ট্যাগটা যখন আমি লিখলাম, এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, সো এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। আমি যদি এখন এমন করি যে মেটা, আমি যদি এটা এখন এভাবে লিখি, এটা কিন্তু হবে না, ঠিক আছে? এর কারণ হচ্ছে একটা ডাবল ট্যাগ হয়ে গেছে, কিন্তু মেটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। আর সিঙ্গেল ট্যাগের অন্যান্য অ্যাট্রিবিউট যেভাবে লিখতে হয় সেটা আমরা জানি। ওপেনিং ট্যাগের পরে স্পেস দিয়ে আমরা অ্যাট্রিবিউট লিখতে পারি। আমি এখানে লিখছি 4 সেট। দেখুন আমাকে অলরেডি সাজেস্ট করেছে 4 সেট, বানানটা একটু খেয়াল করবেন। 4 সেটের মধ্যে এখানে আমাকে ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে ইউটিএফ, ক্যাপিটাল ইউটিএফ, ঠিক আছে? তারপর একটা ড্যাশ 8, এরপর ইনভার্টেডটা আমি ক্লোজ করে দিলাম।
এটাকে বলা হয় একটা অ্যাট্রিবিউট। আমরা লিংকের মধ্যে যখন আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করেছিলাম তখন আমরা দেখেছিলাম না হাইপার রেফারেন্স ইউজ করেছি, ওইটা কিন্তু একটা অ্যাট্রিবিউট ছিল। এই চার সেটও একটা অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউটের মিনিংটা কি, সরি অ্যাট্রিবিউটের সংজ্ঞাটা যদি বলতে চান তাহলে সেটা হচ্ছে ওপেনিং ট্যাগের পরে যে জিনিসটা লেখা হয়, সরি ওপেনিং ট্যাগের মধ্যে, ঠিক আছে, ওপেনিং ট্যাগের মধ্যে ট্যাগের পরে স্পেস দিয়ে যে জিনিসটা লেখা হয় সেটাই মূলত অ্যাট্রিবিউট। এখানে আমি ওপেনিং ট্যাগ, এটা তো আমাদের একটা ওপেনিং ট্যাগ তাই না, যেহেতু এটা কোনো ক্লোজিং ট্যাগ নাই, যাই হোক সেটার কথা তাহলে বাদ। ওপেনিং ট্যাগের পরে আমি স্পেস দিয়ে যে জিনিসটা লিখবো সেটা যদি আমি ইকুয়াল ডাবল ইনভার্টারের মধ্যে কিছু একটা লিখি, মোট কথা হচ্ছে মেটা ওপেনিং ট্যাগের পরে স্পেস দিয়ে যদি আমরা কিছু লিখি সেটাই হচ্ছে একটা অ্যাট্রিবিউট। যেমন আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, আমরা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছিলাম, অ্যাঙ্কর ট্যাগ ডাবল শুরু করেছি শেষ করেছি, এর মধ্যে আমি লিখেছিলাম ক্লিক, এর মধ্যে আমি কি করেছিলাম স্পেস দিয়েছি, স্পেস দিয়ে লিখেছি HREF। এই HREF এই কথাটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে, তার মানে HREF হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ওপেনিং ট্যাগের পর স্পেস দিয়ে যেটা লেখা হবে সেটাই হচ্ছে একটা অ্যাট্রিবিউট। যাই হোক, যে কেউ কি কোনো কোয়েশ্চেন করবেন? ওকে, তো আমরা আজকে ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে ইমেজ। UTF-8 মানে কি? আসলে এটা বাংলা লেখার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। যাই হোক, আমরা এখন ইমেজ ট্যাগটা দেখবো। ইমেজ জিনিসটা কি, যেমন আপনার ওয়েবসাইটে ধরুন হতে পারে আপনি কোন একটা ইমেজ শো করাতে চাচ্ছেন, ঠিক আছে, যেমন ধরুন এটাই একটা ইমেজ। তো এই ইমেজটা যখন আপনার ওয়েবসাইটে শো করাতে যাবেন তখন আপনাকে কি করতে হবে, নিশ্চয়ই কিছু একটা লিখতে তো হবে তাই না। তো আমরা একটা ইমেজ একটা ডাউনলোড করেই নেই। আমরা একটা ইমেজ ডাউনলোড করব। ডাউনলোড করার সিস্টেমটা সবাই একটু দেখে নেবেন, আর সামনে যারা আছেন তারা একটু ক্যামেরাটা অন করবেন, ঠিক আছে। শারমিন জাহান আর রাসেল, আপনারা দুইজন ক্যামেরাটা অন করেন। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? শারমিন জাহান আর রাসেল ক্যামেরাটা অন। আমার ক্যামেরাটা আমার পিসি তে প্রবলেম, তো তোমার ক্যামেরা সেটআপ নিচ্ছে না। ক্যামেরা অন থাকলে হয়তো ক্লাসটা আরো ভালো হতো। যাই হোক, ওকে, তো আমরা একটা ইমেজ জাস্ট ডাউনলোড করি। এই যে যখন ইমেজটা এখানে লোডিং হবে, আমি আগে একবার বলেছিলাম যখন ইমেজটা এরকম লোডিং হবে তখন কিন্তু ইমেজ ডাউনলোড করা যাবে না। ইমেজ ডাউনলোড করার সিস্টেম হচ্ছে যখন এই লোডিংটা দেখা যাবে না তখন রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমাকে বলছে আমি কোথায় ডাউনলোড করতে চাচ্ছি। আমি চাচ্ছি আমার ডেস্কটপের মধ্যে যে ওয়েবসাইট নামে একটা ফোল্ডার আছে এর মধ্যে একটা ইমেজ ফোল্ডার আছে যেটা আমার প্রজেক্টের ফোল্ডার। এটা কিন্তু .jpeg ফরম্যাট, ঠিক আছে। ইমেজের ফরম্যাট নিশ্চয়ই আপনারা জানেন, জেপিজি, জেপিইজি, তারপর হচ্ছে পিএনজি, জিআইএফ, এরকম অনেক ধরনের ফরম্যাট আছে। আমি এখানে সেভ করছি ইমেজ নামে সেভ করলাম, আর ফরম্যাটটা কিন্তু .jpg আছে, জেপিইজি। আমি এখানে সেভ ক্লিক করলাম, দেখুন ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমি আমার প্রজেক্টে আনবো। প্রজেক্টে আনার জন্য ফার্স্টে আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে। যে ট্যাগটা ইউজ করতে হবে সেই ট্যাগের নাম হচ্ছে img ট্যাগ, যেটা হচ্ছে ইমেজ ট্যাগ। এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, সুতরাং এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। কেউ ভুলেও কখনো এই কাজটা করবেন না, ঠিক আছে। তবে আপনি চাইলে ইমেজ ট্যাগটা এভাবে ইউজ করতে পারেন যে সিঙ্গেল ট্যাগ হিসেবে ইউজ করবেন, কিন্তু একটা সামনে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগের এই চিহ্নটা দিতে পারেন, স্ল্যাশ যেটা, কিন্তু এটা না দিলেও চলে, সুতরাং আমরা এটা দিচ্ছি না, ঠিক আছে, যাতে আমরা বুঝতে পারি এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ট্যাগ, ওপেনিং ট্যাগের মতোই যাতে দেখা যায়, সেজন্য আমি এটা ইউজ করছি না। এছাড়া আপনি অন্যান্য ট্যাগ যেগুলো সিঙ্গেল ট্যাগ সেগুলোর মধ্যে সামনে এরকম স্ল্যাশ দিতে পারেন। আর আপনাদের মধ্যে আরেকটা ভুল দেখেছিলাম যেটা বলা উচিত ছিল একটু আগেই, সেটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগ হচ্ছে ব্রেক ট্যাগ, এটা আপনারা অনেকেই ভুল করে VR লিখেছেন, এটা আমি দেখেছিলাম। ওকে, আরেকটা ভুল আছে সেটা আমি একটু সামনে বলছি। যাই হোক, এখন আমি ইমেজটা তো নিয়ে আসলাম, এখন আমি একটু সেভ করি। যখন আমি সেভ করবো এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে রান থেকে লাঞ্চ ইন ক্রোম
আমাদের ইমেজটা তো আসলো না, তাই না? আমাদের ইমেজটা আসলো না, কিন্তু টাইটেল তো ঠিকই পেয়েছে। এর কারণ হচ্ছে আমরা তো ইমেজটা বলেই দেইনি যে ইমেজের সোর্সটা কোথায়। বলতে হবে। হ্যাঁ, আমি এখন কি করলাম, একটা অ্যাট্রিবিউট ইউজ করব। আমরা জানি অ্যাট্রিবিউট ইউজ করার রুলস হচ্ছে কি, ওপেনিং ট্যাগের মধ্যে স্পেস দিয়ে আমরা অ্যাট্রিবিউট লিখবো। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সোর্স, SRC, এটার মিনিং হচ্ছে সোর্স। এটা হচ্ছে আপনার ইমেজটা কোথায় সেটা জানতে চাচ্ছে। আমাদের ইমেজটা কোথায় ছিল আমরা একটু দেখি তো। আমাদের ইমেজটা ছিল index.html, এই ফাইলটার পাশে একটা ফোল্ডার ছিল। তাহলে আমরা ওকে ফার্স্টে বলবো যে তোমার পাশে একটা, হ্যাঁ স্ল্যাশ দেওয়াটা রাইট, কিন্তু হচ্ছে ওইটা হচ্ছে ভালো, তবে আমি পার্সোনালি দেই না, ঠিক আছে? কারণ এটা না দিলেও চলে। আর দেখা যায় যে অনেক সময় স্টুডেন্টদের বোঝানোর জন্য অনেকে এটা উল্টাপাল্টা করে ফেলে, ঠিক আছে? সেজন্য আমি সবাইকে সাজেস্ট করি এটা না দিলেও চলে, না দিলেও আপনি দিতে পারেন, তবুও সম্পূর্ণ আপনার ইচ্ছা। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের যে ফাইলটা মেইন ফাইল, সেই ফাইলটার পাশে তোমার একটা ইমেজ ফোল্ডার আছে, এটা আমরা ফার্স্টে ওকে বলবো। তো আমি ওটাকে বলছি যে তোমার পাশে হচ্ছে একটা ইমেজ ফোল্ডার আছে। এখন ফোল্ডারটার নাম আমাকে ফুল কপি করতে হবে, কারণ ফোল্ডারের নাম বড়ও হতে পারে, তাই আমি পুরোটা সিলেক্ট করে কপি করব। এখন আমি এখানে গিয়ে পেস্ট করব, কখনোই হাতে লিখবো না। তারপর আমি কি করব, ওকে বলবো যে তুমি হচ্ছে এই ফোল্ডারের মধ্যে ঢোকো। আমরা এখন জাস্ট বললাম কি যে তোমার পাশে একটা ফোল্ডার আছে, এই যে এই ফোল্ডারটা। আমরা কিন্তু এখন ওকে ঢুকতে বলিনি। তো ঢুকতে বলার জন্য আমাকে কি করতে হবে, ঢুকতে বলার জন্য আমাকে এখানে একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার মিনিং কি, আমি এখানে ঢুকে গেলাম। তো আমি কি করলাম, ইন্ডেক্স ফাইলের পাশে একটা ইমেজ ফোল্ডার পেলাম, সরি আইএমজি ফোল্ডার পেলাম। আইএমজি ফোল্ডারের পরে আমি স্ল্যাশ দেওয়া মানে ঢুকে গেলাম। এখন ঢোকার পর কিন্তু আমাকে এখানে অনেক ফাইল, অনেক ইমেজ, অনেক কিছুই থাকতে পারে। তো আমাকে ঠিকভাবে বলতে হবে যে আমি আসলে কোন ফাইলটা ওকে দেখাতে চাচ্ছি বা কোন ইমেজটা দেখাতে চাচ্ছি। সেজন্য আমি কি করব, ইমেজের ফাইলটা পুরো, যে ইমেজটা দেখাতে চাচ্ছি সেটা পুরোটা কপি করব, নেম পুরোটা কপি করব, কখনোই হাতে লিখবো না। এরপর আমি স্ল্যাশের পর এভাবে দিয়ে দিব। এখন কথা হচ্ছে, অনেক সময় আপনার ইমেজ হয়তো কোনো কারণে শো নাও করতে পারে, তখন আপনি কি করবেন, একটা কাজ করতে পারেন, অল্টার নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটাও কিন্তু একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? যেহেতু আমরা দেখছি এটা ইমেজ ওপেনিং ট্যাগের মধ্যে বসেছে, ওপেনিং ট্যাগের মধ্যে বসেছে মানে এটা একটা অ্যাট্রিবিউট। তো এই ট্যাগটা মূলত কি কাজ করে, অনেক সময় আপনার ইমেজ শো করে না, ঠিক আছে? সেজন্য হচ্ছে তখন এই লেখাটা শো হয়। যদি আপনার ইমেজ কোনো কারণে কাজ না করে তখন এই লেখাটা শো হয়। এখন আমরা একটু রান করে দেখি যে আমাদের ইমেজটা আসলে শো করে কিনা। আমি লঞ্চিং ক্রোম দিচ্ছি, দেখুন আমার ইমেজটা কিন্তু চলে আসছে। এখন আমরা ওয়েবসাইটে যেরকম দেখি ইমেজের মধ্যে রাইট ক্লিক করলে এরকম লেখা, সেটা কিন্তু অলরেডি চলে আসছে, এটার জন্য কিন্তু আর আলাদা কিছু করতে হয়নি। যাই হোক, এখন যদি এমন হতো যে আপনার অনেকগুলো ফোল্ডার আছে, যেমন আমি এখানে আরেকটা ফোল্ডার বানাই, এটার আমি নিলাম img2, ঠিক আছে? এখন আমি এই ফোল্ডারের মধ্যে এটা পেস্ট করে দিলাম। এখন কিন্তু আমার এখানে কোনো ইমেজ নেই। তাহলে আমরা যদি আমাদের ব্রাউজারটা রিলোড দেই তাহলে দেখবো এই যে দেখুন আমাদের ইমেজটা পাইনি, এই কারণে মাই ইমেজ লেখাটা চলে আসছে। মাই ইমেজ লেখাটা আমরা কোথায় লিখেছিলাম, অল্টার ট্যাগের মধ্যে। আমরা বলেছিলাম যদি কোনো কারণ যদি ইমেজ না পায় তখন যাতে এই লেখাটা শো করে, এজন্যই কিন্তু আমরা অল্টার ট্যাগটা ইউজ করেছিলাম। তো এখন আমাদের ইমেজটা একটা পাচ্ছে না, তাই হচ্ছে ও এই লেখাটা দেখিয়ে দিচ্ছে। এখন কথা হলো ইমেজটা পাচ্ছে না কেন, এর কারণ হচ্ছে আমি তো ইমেজের সোর্সটা চেঞ্জ করে দিয়েছি কিন্তু আমার কোডিং এ তো চেঞ্জ করিনি। তাই এখন আমাকে কি করতে হবে, ইমেজটাকে আবার খুঁজতে হবে। তো আমাদের ইমেজটা কোথায় ছিল, আমরা ইমেজটাকে আবার যদি খুঁজতে যাই, এটা হচ্ছে আমাদের ইনডেক্স, এই যে এটা হচ্ছে আমাদের ইনডেক্স। ফার্স্টে বলবো এটার এই ফোল্ডারের মধ্যে ঢোকো, ইমেজ ফোল্ডারে ঢোকো। আমি ঢুকলাম, এটা আমি কোডিং এ লিখি, অলরেডি লেখাই আছে, এটা আমি কেটে দিলাম। এখানে লেখাই আছে img স্ল্যাশ মানে ঢুকলাম। এরপরে আমি ইমেজ কিন্তু পেলাম না, কারণ কি আমার এই ফোল্ডারে ঢুকতে হবে। তাহলে আমি আবার ওকে বলবো img2 ফোল্ডারে ঢোকো। তাহলে আমি ওকে আবার এখানে বললাম img2 ফোল্ডারে ঢোকো, কখনোই হাতে লিখবো না, এটা হচ্ছে কপি পেস্ট করে আনবো। যেহেতু এটা ছোট তাই আমি হাতে লিখেছি, তবে আপনারা নতুন যারা আছেন তাদেরকে আমি সাজেস্ট করবো কখনোই হাতে লিখবেন না। যাই হোক, আমি স্ল্যাশ দিয়ে ফোল্ডারে ঢুকলাম। ঢোকার পর দেখলাম এখানে একটা ইমেজ আছে যেটা আমি ইউজ করতে চাচ্ছি। তাহলে এই ইমেজের নেম পুরোটা আমি কপি করে এখানে পেস্ট করে দিব। এখন আমি চাইলে যদি সেভ করি, সেভ করে রানটা যদি আমরা দেখি তাহলে দেখবো আমাদের ইমেজটা চলে আসছে। এখন কিন্তু আর ওই লেখাটা দেখা যায়নি, অল্টার ট্যাগের মধ্যে যেটা ছিল সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না।
তো এটা ছিল আমাদের ইমেজ। আর আমরা লাস্ট দিন দেখেছিলাম আমরা ফেভ আইকন ইউজ করেছিলাম। ফেভ আইকন ইউজ করার জন্য আমাকে যে ট্যাগটা লিখতে হবে সেটা হচ্ছে লিংক ট্যাগ। এটাও একটা সিঙ্গেল ট্যাগ। আর এটার মধ্যে যে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে সেটা হচ্ছে রিলেশন। রিলেশনের মধ্যে আমরা ওকে বলবো এটা হচ্ছে শর্টকাট আইকন, কারণ আমরা জানি এটার ইমেজ সাইজ আপনি যতই দেন না কেন এটার সাইজ কিন্তু 20x20 হবে, 20 পিক্সেল। হ্যাঁ, ফেভ আইকনটাই এখন দেখাচ্ছি। এই যে রিলেশন, আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম যেটার নাম হচ্ছে কি রিলেশন। রিল মানে রিলেশন, শর্টকাট আইকন। এরপর আমাকে বলতে হবে টাইপ। আমি এখানে টাইপ বললাম, টাইপ কি ইমেজেস স্ল্যাশ জেপিইজি। ঠিক আছে, আমি যে ইমেজটা ইউজ করব সেটার টাইপ হচ্ছে এটা। এবার আমি হচ্ছে এটার সোর্সটা বলে দেবো, সরি হাইপার রেফারেন্স ইউজ করতে হবে যেহেতু আমরা লিংক ট্যাগ ইউজ করেছি তাই। এছাড়া আপনি চাইলে ইমেজ দিয়েও আইএমজি ট্যাগ দিয়ে ওখানে ফেভ আইকন দেওয়া যায়, তবে আমি পার্সোনালি এটাই ইউজ করি। তো আমি এটা সম্পূর্ণ কপি করে নিয়ে আসলাম, তারপর পেস্ট করে দিলাম। আমার লিংক, আমার ইমেজটা যেখানে আছে আমি ইমেজের সোর্সটা বলে দিচ্ছি, সবাই একটু ভালোভাবে খেয়াল করেন। ইমেজের সোর্স যদি ঠিক না হয় তাহলে কিন্তু ইমেজটা পাবে না। ওকে, আমি ইমেজের সোর্সটা জাস্ট বলে দিয়েছি। আমার ইমেজটা যেখানে ছিল আমি ঠিক এই সোর্সটা বলে দিয়েছি, যেটা আমি আপনাদের মাত্র বোঝালাম। এখন যদি আমি রান করি তাহলে দেখবো আমাদের আইকনটা চলে আসছে। দেখুন আমাদের উপরে ইমেজটা কিন্তু একদম সেম, এই ইমেজটা আমরা ইউজ করেছি। লাস্ট ক্লাসে আমরা ইউজ করেছিলাম আমাদের প্রোগ্রামিং পয়েন্টের লোগোটা, তবে এখানে আর ইমেজটা চেঞ্জ না করে আমি এইটাই দেখিয়ে দিয়েছি, কারণ সোর্স এক জাস্ট কপি পেস্ট করে আমি দেখিয়ে দিলাম। তো ইমেজের সোর্স যদি ভুল হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না। ওকে, আমি এখানে কতগুলো বিয়ার দিচ্ছি। বিয়ার মানে ব্রেক। ওকে, এখন আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে গুগল ম্যাপ। গুগল ম্যাপটা আমরা এখানে লিখে নিলাম যাতে আমরা বুঝতে পারি। এখন আমরা ফার্স্টে কি করব, আমাদের ব্রাউজারে যাব, যে কোনো ব্রাউজারে লিখে maps.google.com এই সাইটে যাব। আমি জাস্ট গুগল ম্যাপ লিখে টাইপ করছি। আপনি চাইলে সরাসরি লিংকটাও লিখতে পারেন maps.google.com। এখানে আমি সার্চ করছি আমার যেটা আমি যে জায়গাটা আসলে দেখাতে চাচ্ছি, বা আমার ধরুন আমি যে প্রজেক্টের কাজ করছি সেই প্রজেক্টের অ্যাড্রেসটা যেটা সেটা তো আমাকে দিয়েই দিবে, তাই না? তো এটা যদি আমি ইউজ করতে যেভাবে সার্চ করার পর যখন আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন তখন এই যে এখানে শেয়ার যেই অপশনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে আপনাকে এমবেড এ ম্যাপ অথবা হচ্ছে কপি লিংক। কপি লিংক দিলে হবে কি, আপনি যদি কাউকে লিংকটা দেন সে জাস্ট ক্লিক করে দেখতে পারবে। তবে আমরা কপি লিংক ইউজ করবো না, আমরা কোড ইউজ করবো। কোড ইউজ করার নাম হচ্ছে এমবেড করা। ঠিক আছে, আমি এখানে এমবেড অপশনে ক্লিক করলাম। আমার এটা দেখাচ্ছে, এটার সাইজটা হচ্ছে এখানে মিডিয়াম দেয়া আছে। আমি এখানে চাইলে লার্জ করতে পারবো, তাহলে অনেক বড় করে দেখা যাবে। চাইলে হচ্ছে কাস্টমাইজ যেটা আছে তার এটা পরে বলি স্মল দিতে পারবো। স্মল মানে একদম ছোট সাইজের যেটা। আর যেটা কাস্টম সাইজ, কাস্টম মানে হচ্ছে নিজের মতো করে দেয়া। নিজের মতো করে দিতে চাইলে এখানে হাইট উইডথ দিয়ে করতে পারবো। যাই হোক, আমি এখানে নিজের মতো দিচ্ছি না, আমি এখানে স্মলটাই রাখছি। এরপর কি করবো, এই যে কপি এইচটিএমএল, আমরা তো কোডিং করি তাই না? তো আমরা এখন এই কপি এইচটিএমএল এ ক্লিক করব। কখনোই কিন্তু সেন্ড এ লিংক এটা কপি করবেন না, ক্লিক করলে কপি হয়ে যায়। আমরা এটা কপি করলাম। কপি করার পর এই যে নিচে আমাকে দেখাচ্ছে কপি। ওকে, তো আমি এটা কপি করলাম, কপি করে এটা কেটে দিচ্ছি, এটা আমার লাগবে না এখন। ওকে, তো আমি গুগল ম্যাপ লিখে সার্চ সরি যে লিংকটা আমি কপি করেছিলাম সেটা যদি এখানে পেস্ট করি তাহলে দেখবো এই যে একটা আইফ্রেম ট্যাগ দেখা যাচ্ছে। আমরা অনেক ধরনের ট্যাগ ইউজ করেছি না, তার মধ্যে আইফ্রেম ট্যাগ হচ্ছে এরকম একটা ট্যাগ। এখানে হচ্ছে আপনি অন্যান্য পেজও শো করাতে পারবেন। যেমন আপনি এখানে index.html এ কাজ করছেন, কিন্তু আপনি চাইলে অন্য একটা পেজ, ধরুন আপনি login.html চাচ্ছেন সেই ইমেজটা সেটা শো করাবেন, চাইলে এখানে লিংক দিয়েও কিন্তু সেটা ইউজ করতে পারেন। যাই হোক, সেটা একটু আপনারা রিসার্চ করে দেখে নেবেন। আমি এখানে সেভ করছি। সেভ করে যদি আমার ব্রাউজারটা আমি কেটে দিচ্ছি, এটা যদি রিলোড দেই তাহলে দেখবো আমাদের ম্যাপ চলে আসছে। এই যে দেখুন, এখন কিন্তু আমার হাতের আইকনটাও চলে আসছে। এখন আমি চাইলে যে কোনো জায়গায় যেতে পারবো। এখানে আমি ক্লিক করে হচ্ছে আমার লার্জ ম্যাপটা দেখতে পারবো, বা অন্যান্য গুগল ম্যাপের সবকিছুই আমি ইউজ করতে পারবো সবগুলো। ওকে,
তো এখন আমি এখানে একটা ব্রেক দিচ্ছি। আমরা এখন একটু টেবিল দেখব, ঠিক আছে? আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে টেবিল আর ফর্ম। আমি এখানে কতগুলো ব্রেক দিলাম। এবার হচ্ছে আমরা টেবিল ইউজ করব। টেবিল জিনিসটা কি, যেমন আমি যদি এখানে একটু সার্চ করি HTML টেবিল লিখে, তাহলে অনেক ধরনের, এই যে দেখুন, আপনি যদি ইমেজ দেখেন দেখবেন অনেক ধরনের ইমেজ আছে। এই টেবিলগুলো আসলে কিভাবে ক্রিয়েট করা হয় এগুলো সিম্পল হয়। যেমন এই ইমেজটা, এটাও কিন্তু একটা টেবিল, তাই না? এটা আসলে কিভাবে ক্রিয়েট করা হয়, তো আমরা এখন এরকম একটা টেবিলই ক্রিয়েট করার ট্রাই করব। আমি এখন ফার্স্টে এখানে লিখব টেবিল ট্যাগ, তবে তার আগে একটা কাজ করে নিই, নিচে অনেকগুলো ব্রেক দিয়ে দেই। ওকে, তো আমি এখানে কি করলাম, ফার্স্টে একটা টেবিল ট্যাগ নিয়ে নিলাম। টেবিল ট্যাগ ডাবল ট্যাগ, সো আমি এটা ওপেনিং ট্যাগও দিলাম, ক্লোজিং ট্যাগও দিলাম। এবার এটার মাঝখানে আমরা কাজ করব। টেবিলের কাজ করার জন্য আপনাকে একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে। যারা নতুন আছেন তারা একটু ভালোভাবে খেয়াল করেন। আমি এটা নতুন একটা ট্যাবে ওপেন করছি, কিন্তু এদের ওয়েবসাইটের CSS টা কাজ করছে না, জাস্ট HTML টা দেখতে পেয়েছেন, HTML টাই কাজ করছে, CSS টা কাজ করছে না, তাই দেখা যাচ্ছে না। ওকে, তাহলে আর কি করার, এটা ছাড়িয়ে দিতে হবে। আচ্ছা, আপনারা যদি একটু ভালোভাবে এই ইমেজটা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে মোট কয়টা কলাম আছে বা কয়টা রো আছে। দেখি তো, যারা নতুন তারা আমাকে অ্যান্সার দিবেন প্রথমে, যে এখানে কয়টা রো আছে, কয়টা কলাম আছে। একটু তাড়াতাড়ি রিপ্লাইটা একটু তাড়াতাড়ি দিবেন। 3টা কলাম। হ্যাঁ, তারপর একটু তাড়াতাড়ি। 4টা কলাম, 4টা রো। হ্যাঁ, আর কেউ কি কিছু বলবেন? 4টা কলাম, 3টা রো। 3টা, হ্যাঁ, 3টা কলাম। এখন আমি বলি, ঠিক আছে? এখানে মোট কলাম হচ্ছে 4টা। কিভাবে? 1টা, 2টা, 3টা, 4টা। ওকে, মোট 4টা কলাম। আর রো কয়টা? এই যে নিচে থেকে যদি আমি হিসাব করি, 1টা, 2টা, 3টা, 4টা। আপনার যদি কলাম আর রো চিনতে না পারেন, যেমন ধরুন কলাম কোনটা, এভাবে নাকি এভাবে, যদি গোলমাল লেগে যায়, তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের বিল্ডিং এর কলাম কিন্তু দাঁড়ানো অবস্থায়, তাই না, সোজা থাকে। তো এই কলাম গুলো একদম সোজা, আর রো গুলো হচ্ছে পাশাপাশি থাকে। তো এখানে মোট 4টা কলাম আছে, 4টা রো আছে। আমরা প্রথমে এত কঠিন টেবিল ক্রিয়েট করব না, আমরা জাস্ট সিম্পল একটা টেবিল ক্রিয়েট করব। তবে আমরা তো এখন টেবিলটা একটা লিখেই ফেলেছি, তাই না? তো ফার্স্টে আমি যদি একটা সিম্পল ইমেজ নেই, যেমন এই টেবিলটা যদি আমরা দেখি, এখানে হচ্ছে 3টা কলাম আছে। দেখুন, 1টা, 2টা, 3টা, মোট 3টা কলাম আছে, আর রো আছে 4টা। তো ফার্স্টে আমাকে খেয়াল করতে হবে এখানে মোট কয়টা রো আছে। টেবিল ক্রিয়েটের সময় আপনাকে ফার্স্ট যে চিন্তা করতে হবে সেটা হচ্ছে মোট কয়টা রো আছে। তো আমি ফার্স্টে রো দিয়েই কাজ শুরু করব। তো ফার্স্টে আমি কি করব, ওকে বলবো যে তোমার ফার্স্টে একটা রো আছে, আর যদি থাকে তাহলে সেগুলো আমরা আস্তে আস্তে বলতে থাকবো। আমি ফার্স্টে ওকে বললাম যে তোমার এখানে একটা রো আছে। রো এর মিনিং এটা আমি কিভাবে লিখবো, এটা হচ্ছে TR ট্যাগ। এটা অবশ্যই একটা ডাবল ট্যাগ, আমি এখানে লিখে ফেললাম। TR এর মিনিং হলো টেবিল রো, তার মানে বোঝা গেল যে এখানে হচ্ছে একটা রো আছে। এবার আমাকে বলতে হবে এই রো এর মধ্যে, এই যে আমরা কিন্তু এখন এই রো এর কথা বলছি, বাকিগুলো কিন্তু মনে মনে বাদ দেই, বাকিগুলো মনে করছি যে নেই। তো আমার এখন কিন্তু একটাই রো আছে, মনে মনে আমি ধরে নিচ্ছি এগুলো নেই। তো একটা রো আছে, এই একটা রো এর মধ্যে মোট কয়টা কলাম আছে? মোট আছে 3টা, তাই না? তো আমরা কি করতে পারি, ডেটা নিতে পারি যে 3টা ডেটা আছে আমার এখানে, 3টা আছে না, তাই আমরা এখানে 3টা ডেটা নেব। তো ডেটা লেখার জন্য কি করতে পারি, ডেটা লেখার জন্য যে ট্যাগটা লিখবো সেটা হচ্ছে TD ট্যাগ। ওকে, যেহেতু 3টা আছে আমি একটা ডুপ্লিকেট করে নিলাম। এই যে 3টা ডুপ্লিকেট করে নিলাম। এখন আমরা যদি লিখি A, এখানে লিখছি B, এখানে C, তাহলে আমার প্রথম রোটা কিন্তু হয়ে গেল, তাই না? আমাদের প্রথম রোটা কিন্তু হয়ে গেল। দেখুন,
আমাদের প্রথম রোয়ে আমরা কি করেছিলাম, ফার্স্ট একটা টিআর নিয়েছি কারণ আমরা প্রথম রোয়ের কাজ করছি। তারপরে কি করেছি, টিডি নিয়েছি। টিডি মানে হচ্ছে কয়টা ডেটা আছে এখানে। এখানে দেখা যাচ্ছে 3টা কলাম আছে, তাই আমি 3টা ডেটা নিলাম, মানে 3টা টিডি নিলাম। এখন কথা হলো, দেখুন এইটা কিন্তু একটু গাঢ় টাইপের, মানে হচ্ছে বোল্ড দেখা যাচ্ছে। এই লেখাটা অটোমেটিক মাঝে চলে আসছে। এটা আসলে কিভাবে হলো? এটা হলো আপনি যদি এখানে টিডি না লিখে টিএইচ দেন তাহলে এই জিনিসটা খেয়াল করবেন। আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একটু রান করে দেখি, এটা হচ্ছে আমি একটু রিলোড দিলাম, দেখুন আমাদের টেবিলটা চলে আসছে, কিন্তু কথা হলো টেবিলের তো কোনো বর্ডারই দেখা যাচ্ছে না। আমরা যদি একটু টেবিলের বর্ডারটা দেই, এই যে টেবিল বর্ডার দেওয়ার সিস্টেমটা কি, টেবিলের যে ওপেনিং ট্যাগ আছে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। অ্যাট্রিবিউট ইউজ করার মিনিং সিস্টেমটা হচ্ছে ওপেনিং ট্যাগের মধ্যে স্পেস দিয়ে তারপর আমি লিখলাম বর্ডার ইকুয়াল কত, আমি 1 দিলাম। সেভ করার পর যদি আমরা রিফ্রেশ দেই তাহলে দেখবো আমাদের টেবিলে একটা বর্ডার চলে আসছে। আমাদের টেবিলটা কোথায়, সরি এখানে আমি ইনভার্টেড কমা একটা কম দিয়েছি। আমি সেভ করে যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের একটা টেবিল চলে আসছে। ঠিক আছে, আমরা এটার স্পেসটা বাড়াবো, তবে এখন বাড়াচ্ছি না। যখন আমরা সিএসএস ইউজ করতে পারবো তখন আমরা এটা বাড়াবো। যাই হোক, তো এখন আমরা কি দেখলাম, আমাদের টেবিল চলে আসলো, টেবিলের হেডিংটাও চলে আসলো, কিন্তু টেবিলের হেডিং গুলো কিন্তু বোল্ড হয়নি। যদি আমি একটা কাজ করি, এই টিডি গুলোকে যদি আমি এইচ দিয়ে দিই, মানে হচ্ছে টেবিল হেডার, দেখুন আমাকে নোটপ্যাড সাজেস্ট করছে এইচ লেখার পর। আমি সবগুলোকে এইচ করে দেই। এখন যদি আমি সেভ করি, রিলোড দিলে দেখবেন, ব্রাউজারটা রিলোড দিলে খেয়াল করবেন এটা কিন্তু গাঢ় হয়ে যাবে, মানে বোল্ড হয়ে যাবে। এই দেখুন আমাদের এটা কিন্তু হেডিং টাইপের হয়ে গেছে। তো আমরা যে টেবিলটা দেখেছিলাম এই টেবিলটার মধ্যে উপরে লেখাগুলো একটু বোল্ড টাইপের। এটা অটোমেটিক আপনি চাইলে এইচ ট্যাগ দিয়েও কাজ করতে পারেন, চাইলে টিডি ইউজ করেও টিএইচ ইউজ করেও কাজ করতে পারেন। এছাড়া অন্যান্য টিআর যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কি করব, তাহলে আমরা টিডি লিখবো, টিএইচ লিখবো না, কারণ এগুলো কিন্তু বোল্ড করা নেই। ঠিক আছে, তবে আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা এই যে টিআরটা লিখেছি এটাই কিন্তু কপি পেস্ট করতে পারি, তাই না? আমাদের টিআর তো অলরেডি বানানোই আছে। তো এখন আমি কি করতে পারি, একটা সেকেন্ড রো নিতে পারি। তাহলে আমি কি করছি, একটা সেকেন্ড রো নিচ্ছি, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম। এখানে আমাকে কি করতে হবে, টিডি নিতে হবে, তাই না? আমরা জানি আমাদের টিডি হচ্ছে 3টা নিতে হবে মোট। এখানে আমি 1 দিলাম, এরপর এখানে 2 দিলাম, এটা হচ্ছে 3 দিলাম। এখন যদি আমরা সেভ করে আমাদের ব্রাউজারটা যদি আমরা রিলোড দেই তাহলে দেখবো আমাদের এখানে আরেকটা রো চলে আসছে। এটা হচ্ছে প্রথম রো, এটা হচ্ছে প্রথম রো, এটা হচ্ছে সেকেন্ড রো, তাই না? আমাদের প্রথম রোটার মধ্যে আমরা টিএইচ ইউজ করেছিলাম, যেটা হচ্ছে টেবিল হেডার হিসেবে কাজ করেছিল, টেবিলের যে হেডার। এছাড়া আর নিচে আমরা ডেটা হিসেবে দেখাতে চাচ্ছি, তাই এটাকে আমরা বোল্ড করতে চাচ্ছি না, তাই আমরা টিডি লিখে কাজ করেছিলাম। এখন আমরা এরকম টিডি মানে হচ্ছে এরকম রো অনেকগুলো নিতে চাচ্ছি, কারণ দেখুন আপনার একটা শীটের মধ্যে কিন্তু নাম, রোল, ইমেইলের নাম, ইমেইল, তারপর হচ্ছে ডেট, জয়নিং ডেট বা এরকম অনেক কিছু থাকতে পারে, যেগুলো প্রথম লাইনটা শুধু বোল্ড হবে বা একটু কালার হবে, কিন্তু বাকিগুলো কিন্তু সিম্পল হবে। সো আমি চাচ্ছি এরকম সিম্পল অনেকগুলো রো নিব। যেমন এই ইমেজটার মধ্যে আমরা দেখেছিলাম 3টা রো ছিল, তাহলে আমি কি করতে পারি, এই টিয়ারটা আমি ডুপ্লিকেট করে নিই। আমি অনেকগুলো ডুপ্লিকেট করে সেভ করলাম। এখন যদি আমাদের ব্রাউজার রিলোড দেই তাহলে দেখবো আমাদের অনেকগুলো ডেটা কিন্তু চলে আসছে, তাই না? এখানে আমি যে কোনো খুশি যেটা খুশি সেটাই কিন্তু লিখতে পারতাম। এখন কথা হলো, এখন যদি আমরা আচ্ছা এটা যদি প্যাডিং ইউজ করা হয় তাহলে আশা করি, তাছাড়া উইথ হাইটও ইউজ করা যায়। আচ্ছা আমরা এখানে একটু উইথ হাইট দেখি। উইথ হাইট জিনিসটা কি, আপনাদের যখন ইমেজ দেখিয়েছিলাম এখানে একটা জিনিস মিস করা হয়ে গেছে, যে উইথ হাইট নামে কিন্তু আরো 2টা অ্যাট্রিবিউট আছে। ঠিক আছে, এটার মধ্যে আপনি কাস্টম সাইজ দিয়ে দিতে পারেন। যেমন আপনি চাচ্ছেন আপনার ইমেজটা হচ্ছে 400x400 দেখাবে, মানে উইথ 400 হাইটও 400, তাহলে কি করবেন, ইমেজের পরে স্পেস দিয়ে উইথ হাইট লিখবেন। যেমন আমি এখানে স্পেস দিয়ে লিখছি উইথ হাইট। তো এখানে আমি না দেখে একটা কাজ করি, আমরা যেটা এখানে লিখছিলাম এখানে এই কাজটা করে দেই। ঠিক আছে, আমি এখানে
উইডথ লিখছি 100 পিক্সেল, এটাকে অবশ্যই পিক্সেল আকারে লিখতে হবে। আর হাইটটা দিচ্ছি 20 পিক্সেল। আমি যদি এটা সেভ করি আমাদের ব্রাউজারটাকে দেখি চেঞ্জ হয়েছে কিনা। ম্যাম ইমেজে কাজ করতে গেলে তো পিক্সেল লেখা লাগে না, অটোমেটিক পিক্সেল শো করে। হ্যাঁ, কিন্তু পিক্সেল দেয়াটা পারফেক্ট, ঠিক আছে? কারণ যখন আপনি সিএসএস দিবেন তখন দেখবেন আপনি এখন হয়তো আপনি পিক্সেল ছাড়া কাজ করতে পারছেন, কিন্তু ধরুন আপনার যদি এটা প্র্যাকটিস হয়ে যায় যে পিক্সেল ছাড়াই আমি করতে পারি, তখন হবে কি আপনি যখন সিএসএস করবেন অনেক সময় দেখবেন পিক্সেল ছাড়াই আপনি কাজ করছেন, এখন আপনার রান আসতেছে না বা কোনো সমস্যা হইতেছে, তখন বলতেছে হয়তো যে আমি তো সবই ঠিক আছে, আমার সব কোডিং ঠিক আছে, কোনো ভুল নেই, তাহলে কাজ করতেছে কিনা। তো আমরা যদি আগে থেকে একটু ভালো মতো করার ট্রাই করি তাহলে আমাদের নেক্সটে কোনো প্রবলেম হবে না। যেমন আপনি আপনাদের যেটা বলেছিলাম যে সিঙ্গেল ট্যাগগুলোর মধ্যে আমরা স্ল্যাশ ইউজ করি না, এর কারণ হচ্ছে স্টুডেন্টরা অনেক সময় গোলমাল লাগিয়ে ফেলে যে আসলে স্ল্যাশ কোথায় দিব বা কোন ট্যাগটা দিব, এরকম প্যাচ লাগায় ফেলে, ঠিক আছে? সেজন্য যেটা পারফেক্ট সবার মানে বুঝতে সুবিধা হয় আমরা সেটা বোঝানোর ট্রাই করি। আমি যখন এখানে উইডথ হাইট দিলাম, দেখুন আমি এখানে টিএচ এর মধ্যে দিয়েছি, একটার মধ্যে, দেখুন আমার একটার মধ্যে দেওয়ার কারণে আমার অটোমেটিক শেষগুলোতেও পেয়ে গেছে। এখন আমি চাচ্ছি আমার এই কলামগুলোর জন্য আমি দিব বি আর সি এর জন্য, আমি এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিচ্ছি, এখানে পুরোটা কপি করলাম, এই টিএচ আর এই টিএস এর মধ্যে এটা পেস্ট করে দিলাম। এখন যদি আমরা সেভ করি তাহলে দেখবো আমাদের ইমেজ আমাদের টেবিলটার মধ্যে কিন্তু একটু স্পেস হয়েছে, এখন দেখতে ভালো লাগছে। তো এখন কথা হলো আমাদের টেবিল হেডার গুলো মাঝে আসছে কিন্তু এগুলো এখনো মাঝে আসে না, এর কারণ হলো এখানেও একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমরা যদি এখানে লিখি অ্যালাইন হচ্ছে একটা অ্যাট্রিবিউট যেটার মাধ্যমে আপনি বলে দিতে পারবেন যে আপনার এই ডেটাটা আপনি কোথায় দেখাতে চাচ্ছেন, ডানে বামে না মাঝে। ডানে লিখলে রাইট, বামে লিখলে লেফট, আর যদি মাঝে দেখাতে চান এটা হচ্ছে সেন্টার। আমি এটাকে এক কাজ করি, কপি করে আমি সবগুলোর মধ্যে পেস্ট করে দেই, তাহলে সবগুলো লেখা অটোমেটিক মাঝে চলে আসবে, ঠিক আছে? এখন যদি আমরা সেভ করি তাহলে দেখবো যে সবগুলো লেখা মাঝে চলে আসছে। তো এটা হচ্ছে একটা সিম্পল ইমেজ যেটা আমরা একটু আগে দেখেছিলাম, এই ইমেজটার মতোই জাস্ট, তবে এখানে বর্ডারের কালার ইউজ করা হয়েছে। যখন সিএসএস ইউজ করবেন তখন এখানে যে কোনো কালার ইউজ করতে পারবেন। যাই হোক, আমরা এখন কি করছি, আমরা এখন চাচ্ছি একটু গভীরে যেতে। যেমন টেবিল ট্যাগের মধ্যে অনেক সময় দেখা যায় কি, যেমন আপনার আমরা হচ্ছে ফার্স্টে যে ইমেজটা দেখেছিলাম, এই যে দেখুন এই ইমেজটা কেমন, সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। এই ইমেজটার এই অংশটা অনেক বড়, তাই না? আবার এই অংশটা দেখুন, এই অংশটা কিন্তু এইটাকে দুই ভাগ করেছে। আবার এই অংশটা দেখুন, এই এইখানে কিন্তু আবার 4টা অপশন রাখার মতো সিস্টেম আছে, কিন্তু কথা হলো এই সিস্টেমটা আসলে কিভাবে হয়। এটা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনাকে আগে চিন্তা করতে হবে যেখানে কয়টা রো আছে, কয়টা কলাম আছে। আমরা যে আগে দেখবো যেখানে কয়টা কলাম আছে, এখানে মোট 1টা 2টা 3টা 4টা 5টা কলাম আছে। এখন চিন্তা করতে হবে মোট কয়টা রো আছে। যদি রো আছে হিসাব করতে যাই তাহলে যেই জায়গায় সবচাইতে বেশি রো কাউন্ট হবে, যেমন এখানে যদি আপনি চিন্তা করেন এই কলামটায় এখানে রো আছে মাত্র 2টা, তার মানে এটা বাতিল, এটা সবচেয়ে বেশি নাও হতে পারে। অবশ্য আগে বাতিল দেওয়াটা ঠিক হবে না, আমরা গুনতে থাকি যে কোথায় সবচেয়ে বেশি রো হয়। এখানে 2টা হলো, এখানে 3টা হলো, তাহলে কি এটা বেশি? যাই হোক, এখানে কয়টা হলো? 4টা হলো। এখানে কয়টা হলো? 1 2 3 4 5 6 7, এখানে 7টা হলো, এখানেও সেম 7টা। তাহলে আমরা কি বাকিগুলো বাদ দিতে পারি, তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে সবচেয়ে বেশি রো আছে 7টা, তার মানে আমরা বলতে পারি এই টেবিলের রো মোট 7টা আর কলাম মোট 5টা, ঠিক আছে? কলাম 5টা, রো 7টা। না, এখানে রো হচ্ছে 7টা, একজন মেসেজ দিয়েছেন 6। যাই হোক, কিন্তু প্রথমটার মধ্যে আমরা যে দেখতে পাচ্ছি প্রথম কলামের মধ্যে কিন্তু সিস্টেমটা একটু অন্যরকম, যে একটা সেল অনেক বড়, এগুলোকে প্রতিটাকে একটা সেল বলে, ঠিক আছে? এই সেলটা অনেক বড়, মানে লম্বা অনেক বেশি, এই সেলটাও দেখা যাচ্ছে অনেকগুলোটা জায়গা দখল করেছে, অনেকগুলো সেলের জায়গা দখল করেছে। এগুলো আসলে কিভাবে হয় যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই সেলটা কিন্তু অনেকগুলো রো এর জায়গা দখল করেছে। দেখুন, ওর কথা ছিল কিন্তু এখানে দাগ হওয়া, তাই না?
কিন্তু ও কি করেছে, অন্যান্য রো এর জায়গা দখল করে নিজেই অনেক বড় হয়ে গেছে। তার মানে আমি যখন এই টিয়ারের কাজ করব, মানে এই সেকেন্ড টিয়ার, ভালোভাবে খেয়াল করেন, যখন আমি সেকেন্ড টিয়ারের কাজ করব তখন যখন আমি শুরুতেই ওকে বলে দিব কি তোমার রো কিন্তু এমন 5টার সমান হবে বা 6টার সমান হবে, তাহলেই হবে কি এই সিস্টেম যে এই লেখাটা বুঝে যাবে যে ওর রো হচ্ছে মোট 6টা রো এর সমান হবে। আমরা যদি প্র্যাকটিক্যালি দেখতে যাই তাহলে আরেকটু ক্লিয়ার হব। এটা হচ্ছে আমাদের করা টেবিল। আমি চাচ্ছি 1 আর 2 এই দুইটা যাতে একটা কলামের মধ্যে থাকে। হ্যাঁ, কলস পেন দিলে হবে, সেটাই তো এখন দেখাবো, একটু ওয়েট করেন তাহলে বুঝতে পারবেন। আমি এখন চাচ্ছি যে এখানে হচ্ছে আপনি যেটা বলছেন কলস পেন ইউজ করেও কাজ করতে পারবেন, ঠিক আছে, কলস পেন দিলেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমি চাচ্ছি কি যে 1 আর 2, ভালোভাবে খেয়াল করেন, 2 নাম্বার যেই রোটা আছে 1 2 3 4 5, মোট 5টা রো আছে। মোট 5টা রো এর মধ্যে 2 নাম্বারে যেই রোটা আছে আমি চাচ্ছি এর প্রথম দুইটা একটা ঘরই হবে, মানে 1 আর 2 মিলে একটা ডেটাই দেখাবে, আর আরেকটা হচ্ছে 3 থাকবে। আমি এই দুইটাকে এক করতে চাচ্ছি, তাহলে আমি কি করব, আমি ফার্স্টে সেকেন্ড রো যেটা সেটা আগে দেখি কোনটা। এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো, এই যে এটা হচ্ছে সেকেন্ড রো। এখন আমি কি চাচ্ছি, 1 আর 2 কে এক করে ফেলবো, তাই না? আমি কি করলাম, একটা ডিলিট করে দিলাম, একটা ডিলিট করে ওকে, এই যে এই টিডি কে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রোজ পেন। দেখুন আমি লিখে ফেলছি, পরে এখানে রোজ পেন দেখাচ্ছে। আমি এখানে রোজ পেন দিচ্ছি 2, রোজ পেন 2 দিয়ে যদি আমি সেভ করি তাহলে আমরা দেখতে পাবো, আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে, আচ্ছা এটা রোজ পেন হবে না, এটা কলস পেন হবে, সরি ভুল হয়ে গেছে। এই যে দেখুন আমাকে নোটপ্যাড প্লাস প্লাস কিন্তু সাজেস্ট করছে যে কলস পেন। এই যে আমি যে জিনিসটা আসলে বোঝাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে 1 আর 2 মিলে যাতে একটা কলামে পরিণত হয়। আমার কথা একটু ভুল হয়েছিল, তাই আমি রো লিখে ফেলেছিলাম। আমি চাচ্ছি 2টা কলাম মিলে একটা কলাম হবে। দেখুন এখানে কিন্তু কোনো ডিভাইডেড নাই, এখানে কিন্তু মোট একটাই কলাম আছে, 2টা মিলে একটা কলাম আছে। আমি কি করলাম, ফার্স্টে সেকেন্ড রো এর মধ্যে গেলাম, সেকেন্ড রো এর মধ্যে আমি একটা টিডি আগে ডিলিট করলাম, এরপর এটাকে বললাম যে তুমি হচ্ছে 2টা কলাম মিলে এক হবে, ঠিক আছে, তোমার সাইজটা হবে 2টা কলাম মিলে। আপনারা যেটা বলছেন, একজন কোয়েশ্চেন করেছিলেন, সরি কোয়েশ্চেন না, বলেছিলেন যে কলস বা রোস ইউজ করতে পারেন, কারণ আমরা লেখার সময় কিন্তু সাজেস্ট করছিল রোস আর কলস, ওগুলো দিয়েও উইথ হাইট বা ওগুলো চেঞ্জ করা যায়, যাই হোক। আর আপনি যদি এভাবে ডিক্লেয়ার করেন, আমি যেভাবে কাজটা করলাম যে অ্যাট্রিবিউট ইউজ করে কলস পেন 2 দেওয়ার কারণে কি হলো, 2টা কলাম মিলে ও একটা হয়ে গেল। আমি যদি এখানে কলস পেন 3 দেই তাহলে দেখবো 3টা কলাম মিলে এই এক লেখাটা শো করছে। তবে এখন কিন্তু টেবিলটা একটু নষ্ট হয়ে যাবে, আমি যদি রিলোড দেই তাহলে দেখবেন আমাদের টেবিলটা নষ্ট হয়ে গেছে, এখানে আরো বেড়ে গেছে, আর এদিকে 1 এই লেখাটা হচ্ছে পুরোটা জায়গা দখল করেছে, মানে পুরোটা কলাম, 3টা কলামই দখল করেছে। আমি যদি এটা রিলোড দেই দেখবেন এই যে দেখুন আমাদের 3 এর এখানে আরেকটা কেমন নষ্ট হয়ে গেছে না আমাদের টেবিলটা, কিন্তু 1 কিন্তু 3টা কলামই দখল করেছে। তো আমি একটু টেবিলটা নষ্ট হয়েছে যেহেতু এটা ঠিক করে ফেলি। এখন যদি আমরা সেভ করি তাহলে দেখবো আমাদের 3টা কলাম মিলে একটা রো দেখা গেছে। এখন ধরুন আমি চাচ্ছি যে এখানে তো মোট 5টা রো, তাই না, আমি চাচ্ছি যে 3 নাম্বার আর 4 নাম্বার এখানে যেই 2টা 1 আছে এই 2টা একটা কলামের মধ্যে দেখাবে, মানে এরকম সমান, ঠিক আছে। এই যে দেখুন এতটুকু এরিয়ার মধ্যে একটা লেখা দেখাবে, এই যে এতটুকু। আমি মাউস এখন আমার যেখানে আছে, ঠিক আছে, আমি চাচ্ছি এই 2টাকে একটা কলামে পরিণত করব, মানে মাঝখানে ডিভাইডেডটা উঠিয়ে দিব। এর জন্য আমাকে কি করতে হবে, আগে দেখতে হবে আমি কোন কোন রো এর কাজ করতে চাচ্ছি। আমি চাচ্ছি কি 3 নাম্বার আর 4 নাম্বার রো এর কাজ করতে, তাহলে আমাকে কাজ করতে হবে 3 নাম্বার রো এর মধ্যে আমাকে কোডিং করতে হবে, যেটা প্রথমে থাকবে সেটার মধ্যে। তো আমি কি করলাম, এই যে আমাদের হচ্ছে প্রথম টিয়ার, দ্বিতীয় টিয়ার, এটা তৃতীয় টিয়ার,
এর মধ্যে হচ্ছে আমি স্পেস দিয়ে লিখবো রোজ পেন। আমি রোজ পেন যদি 2 লিখি, এখন যদি আমরা সেভ করে রিলোড দেই তবে আমাদের এটা একটা ডিলিট করে নিতে হবে। আচ্ছা আমরা একটু দেখে নিই এটা। দেখুন ফার্স্টে যেটা বলেছিলাম সেটা তো ঠিক আছে, এটার কাজ শেষ। এখন আমরা কি চাচ্ছি যে দুইটা কলামকে মিলে মানে দুইটা রো কে মিলে আমরা একটা কলামে পরিণত করব, যাতে আমাদের 1 এই লেখাটা একটু মানে দুইটা সেল মিলে এক হলো কিন্তু, ঠিক আছে। তো এর জন্য আমি কি করলাম, ফার্স্টে তৃতীয় যে রোটা আছে ওর মধ্যে গেলাম। তৃতীয় রো কোনটা, একটা রো, দুইটা রো, তিনটা রো। তিনটা রো এর মধ্যে ওকে ফার্স্টে বলে দিলাম তোমার রোজ পেন হবে 2। ভালো কথা। এখন এখানে 2 ছিল, এটা যদি যেমন আমি যদি কন্ট্রোল জেড দেই, এটা আমি কি করেছি রোজ পেন 2 লিখেছি, ঠিক আছে। এখন যদি আমি সেভ করি তাহলে রিলোড দিলে দেখবো আমাদের ইমেজটা আমাদের টেবিলটা নষ্ট হয়ে গেছে, একটা বাইরে চলে গেছে। এর কারণ হচ্ছে কি, ও দুইটা রো এর জায়গা কিন্তু দখল করেছে। এই যে দেখুন এটা কিন্তু একটা রো দুইটা রো, এরকম দুইটা রো এর জায়গা দখল করে ফেলেছে কিন্তু এই 1। কিন্তু কথা হলো আমাদের যে 4 নাম্বার রোটা আছে, এই যে 4 নাম্বার রো, ওর কিন্তু জায়গা একটা সরে গেছে। দেখুন ওর 3 কিন্তু জায়গা পাচ্ছে না, কারণ এখানে 1 অলরেডি জায়গা দখল করে ফেলেছে, ওর এই জায়গাটা কিন্তু দখল করে ফেলেছে। যদি এই 1 এখানে জায়গা দখল না করতো তাহলে এই 1 এখানে থাকতো, এই 2 এখানে থাকতো, তখন এই 3টা এখানে থাকতে পারতো। যেহেতু এই 1টা জায়গা দখল করে ফেলেছে তাই ও এক ঘর পিছনে পিছনে গেছে, আর 3টা জায়গা পায়নি, শেষ পর্যন্ত ও আরেক জায়গায় চলে গেছে। তো আমরা চাচ্ছি কি, আমরা হচ্ছে একটা কলাম কমিয়ে দিব, এই 4 নাম্বার রো এর একটা কলাম কমিয়ে দিব। আমি কি করলাম, তাই একটা ডিলিট করে দিলাম। একটা ডিলিট করে দেওয়ার কারণে আর এই প্রবলেমটা হলো না। তখন কি হলো, এখানে হচ্ছে দুইটা রো এর জায়গা দখল করে নিল এই 1, আর এখানে 2 2 এর জায়গায় থাকলো, 3 3 এর জায়গায় থাকলো। মাঝখান দিয়ে ও কিন্তু ওর ইচ্ছাও পূরণ হলো, সবাই ঠিকভাবে বসতেও পারলো, ঠিক আছে, যে জায়গা যার জায়গা মতো। এটাই ছিল মূলত টেবিল। আপনারা যদি আরো অন্যান্য ইমেজগুলো দেখেন তাহলে আরেকটু ক্লিয়ার হবে, ইমেজগুলো দেখে প্র্যাকটিস করবেন। যেমন এই ইমেজটার ক্ষেত্রে প্রথম রো এর মধ্যে জাস্ট নরমাল, ঠিক আছে, জাস্ট 5টা সিডি নিয়েছে। আর সেকেন্ড রো যেটা আছে, সেকেন্ড রো কিন্তু এই যে এইটা ওর হচ্ছে কি করেছে, কজ পেন 6 করেছে। আর তারপরে যে সিস্টেম অ্যাপস, ওর হচ্ছে রোজ পেন 4 দিয়েছে। তারপরে এখানে সিস্টেম ইএনভি, এখানে রোজ পেন 3 দিয়েছে। বাকিগুলো কিন্তু 1, বাকিগুলোর জন্য আর দেয়া লাগেনি, যেগুলো 1 সেগুলো কিন্তু আর দেয়া লাগে না, অটোমেটিক হয়ে যায়। তারপরে দেখুন এই ইমেজ এই সেলটা, এই সেল আছে কি সিস্টেম মেমোরি, সিস্টেম মেমোরির জন্য রোজ পেন 2 দিয়েছে। তারপরে মেমোরি টেস্ট, এর জন্য কিন্তু রোজ পেন 2 দিয়েছে, তাই না। আবার যদি এখানে যেহেতু কলামের কোনো সিস্টেম নেই, আমরা যদি কলাম দেখি, ধরুন আমি চাচ্ছি কি, এটা আমাদের তো ব্রাউজার তাই না, আমি চাচ্ছি এখানে আরেকটা কলাম যুক্ত হবে, কিন্তু এই কলামটার মধ্যে জাস্ট একটা মাত্র ডেটা থাকবে, মানে এরকম একটা কলাম আসবে কিন্তু এটার মাঝে জাস্ট একটা ডেটা থাকবে। তাহলে কি করব, আমরা প্রথম রো এর দিকে এটা ডিক্লেয়ার হবে, এটাকে চিন্তা করতে হবে প্রথম রো এর ক্ষেত্রে, কারণ আপনি এভাবে সোজা যেভাবে যাবেন সেটাই হচ্ছে প্রথম রো এর আন্ডারে পড়বে। যেমন আমরা যদি এই ইমেজটা দেখি, যেমন এই ইমেজটা, এটার বরাবর সোজা যেটা আছে সবগুলো প্রথম টিয়ার। তারপরে এখান থেকে যেটা সামনে পড়বে সেটাই দ্বিতীয় টিয়ার, এটা সামনে পড়ছে মানে দ্বিতীয় টিয়ার, তাহলে এটার কাজ শেষ। এটা সামনে পড়ছে মানে এটা দ্বিতীয় টিয়ার, এটাও দ্বিতীয়, এটাও দ্বিতীয়, এটাও দ্বিতীয়। আবার যদি তৃতীয় টিয়ার চিন্তা করতে যান তাহলে এটা কিন্তু দ্বিতীয়র মধ্যে পড়ে গেছে, তাই না, এগুলো কিন্তু পড়ে গেছে। শুরু হবে এখান থেকে, এটা হচ্ছে তৃতীয় টিয়ার, এটাও তৃতীয় টিয়ার। তো এভাবে শুরুর দিক থেকে চিন্তা করতে হবে যে এটা শুরুতে আছে। আমি যেটা চাচ্ছিলাম যে আমাদের যে ওয়েবসাইটটা, আমাদের ওয়েবসাইটের মধ্যে এখানে আরেকটা কলাম যুক্ত হবে। তাহলে আমরা কি, প্রথম টিয়ারের কথা যদি চিন্তা করি, এটা হচ্ছে প্রথম টিয়ার, এটা প্রথম টিয়ারের মধ্যে পড়ে, এটাও পড়ে, তারপরে যেটা থাকবে সেটাও কিন্তু প্রথম টিয়ারের মধ্যে পড়বে। ভুল করেও কিন্তু এগুলোর মধ্যে দিবেন না। আমি কি করলাম, প্রথম টিয়ার যেটা, এটার মধ্যে একটা টিএইচ নিচ্ছি। টিএইচ আর টিডি কিন্তু একই, জাস্ট বোল্ড করার জন্য আমি টিএইচ আর টিডি ইউজ করতে পারি।
সরি বোল্ড করার জন্য আমরা টিএস ইউজ করতে পারি। আমি এটা জাস্ট এই যে প্রশ্ন করেছিলেন যে কল স্প্যান, আপনি এখানে চাইলে কলস আর রোজ লিখেও কিন্তু উইথ হাইট বাড়াতে পারেন, ঠিক আছে? কলস আর উইথ কিন্তু সরি কলস আর রোজ, কিন্তু ভুলেও কিন্তু কল স্প্যান লিখবেন না এখানে, কিন্তু ভুলেও কল স্প্যান লিখবেন না, লিখতে পারেন কলস মানে এতটুকু আর রোজ এতটুকু, ভুলেও কিন্তু পুরোটা লিখবেন না, কারণ এই কল স্প্যান রোজ স্প্যান হচ্ছে এই সিস্টেমটার জন্য। যাই হোক এখানে আমি ডি লিখছি। এখন যদি আমরা সরি এখানে যদি আমি ডি লিখি, এখন যদি সেভ করি, এখন যদি আমাদের ব্রাউজারটা রিলোড দেই তাহলে ভালোভাবে খেয়াল হবে যে এখানে নতুন একটা রো সৃষ্টি হবে, সরি নতুন একটা কলাম দেখা যাবে, যে কলামটা হচ্ছে সবগুলো রো মিলে হবে। আমি যদি এটা রিলোড দেই, দেখুন আমাদের এটা কিন্তু চলে আসছে যে ডি আসছে, ওর কিন্তু সবগুলো কলাম এক হওয়ার কথা, কিন্তু এখানে একটা ডিভাইডেড দেখা যাচ্ছে। এর কারণ হলো আমরা ওকে কিন্তু এভাবে রোজ পেন দিয়ে দেইনি, এভাবে রোজ পেন দিয়ে ওকে বলতে হবে যে তুমি চারটা মিলে এক হবে। আমি কি করলাম, ওকে একটা রোজ পেন দিলাম, এই যে রোজ পেন, এখানে হচ্ছে আমি ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে এখানে 4 লিখলাম। আমাদের মোট 5টা ডেটা ছিল, আমাদের মোট 5টা ছিল, আমি এখানে 5 লিখি। এখন যদি আমরা সেভ করি তাহলে দেখব যে আমাদের ডি কিন্তু মাঝে চলে আসছে, ঠিক আছে? এর কারণ হচ্ছে আমরা এই ডি কে বলে দিয়েছি যে তুমি 5টা রো মিলে হবে, একটা রো, 2টা রো, 3টা রো, 4টা রো, 5টা রো, 5টা রো মিলে তুমি একাই জায়গা দখল করবে। এখন আমরা যদি চিন্তা করি যে এখানে প্রথম টিয়ারের মধ্যে কোনগুলো পড়ে, তাহলে এখান থেকে বিবেচনা করব যে শুরু থেকে, ঠিক আছে? এই যে এ প্রথম টিয়ার, এটাও প্রথম, এটাও প্রথম, এটাও প্রথম টিয়ার, তারপর এটা হচ্ছে সেকেন্ড টিয়ার, বাট এটা কিন্তু প্রথমে পড়ে গেছে, তাহলে এটা কিন্তু বাতিল হয়ে গেল, এটা আর ধরতেই পারবে না। সেকেন্ড টিয়ারের মধ্যে জাস্ট একটা, তারপর থার্ড টিয়ারের মধ্যে কি আছে, এই 1, এটা কিন্তু থার্ড টিয়ার, তারপরে এটাও থার্ড, এটাও থার্ড, তারপরে যখন ফোর্থে যাবেন এটা কিন্তু ধরাই যাবে না, আগেই বলেছি যখন ফোর্থ টিয়ার বিবেচনা করবেন তখন কিন্তু ভুলেও এটা যেতে যাবেন না, কারণ ফোর্থ টিয়ার হচ্ছে এই যে এখান থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে ফোর্থ টিয়ার, এটা কিন্তু তৃতীয় টিয়ারের মধ্যে মানে থার্ড টিয়ারের মধ্যেই পড়ে গেছে, এটা হচ্ছে ফোর্থ টিয়ার, এটা হচ্ছে ফোর্থ টিয়ারের মধ্যে পড়ে, এটা কিন্তু অলরেডি পড়েই গেছে যেটা বললাম। আর ফিফথ টিয়ার যেটা, সেটা হচ্ছে 1, এই যে এই 1, এরপর হচ্ছে এই 2 পড়ে, এরপর হচ্ছে 3 পড়ে, কিন্তু এই ডি কিন্তু ফার্স্টের টিয়ারের মধ্যেই পড়ে গেছিল। তো এই সিস্টেমগুলো মূলত এভাবেই হয়, এটা হচ্ছে মূলত টেবিল। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রম। আমরা এখানে একটা ফ্রম ট্যাগ নেই। টেবিলগুলো একটু ভালো, হয়তো বা প্রথম প্রথম বুঝতে একটু কঠিন লাগতে পারে, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো প্রবলেম হয় নিজের আগে ট্রাই করবেন, তারপর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে নেক্সট ক্লাসে বলবেন, ঠিক আছে? তো ফর্মের জন্য আমাকে কি করতে হবে, ফর্ম নামে একটা ট্যাগ ইউজ করতে হবে। জাস্ট বারবার ভুল করে আগেই ট্যাগ লিখে ফেলি। আমি এখানে কি করলাম, ফর্ম ট্যাগটা নিলাম। আপু উইথ হাইট কি সিএসএস এর ভিতরে পড়ে? আচ্ছা, উইথ হাইট আমি এভাবে যেভাবে দিলাম এটা কিন্তু সিএসএস এর মধ্যে পড়ে না, কারণ এটা আমরা কোন, এটা সিএসএস এর মধ্যে পড়ে, এটা আমরা এসটিএমএল দিয়েই করতে পেলাম। কিন্তু আপনি যদি স্টাইল ট্যাগ ইউজ করে ওইভাবে করেন, সরি স্টাইল অ্যাট্রিবিউট, তাহলে এটা হচ্ছে সিএসএস এর মধ্যে পড়ে, কি সেটা আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখব, ঠিক আছে? আজকে যেটা করেছি, আজকে আমি এ পর্যন্ত যা করেছি তার মধ্যে সিএসএস নেই, শুধু এসটিএমএলটা শেষ হোক, তারপর আপনাদের সিএসএস ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে স্টার্ট হবে। তো ফর্ম আমি লিখলাম, ফর্মে এখানে আপনি চাইলে অনেক ধরনের অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, যেমন অ্যাকশন, তবে এগুলো সাধারণত ফাঁকাই রাখা হয়, তেমন কোনো প্রবলেম হয় না, এটা আপনি দিলেও পারবেন না দিলেও পারবেন, অ্যাকশন ফাঁকা, মেথড, পোস্ট বা এগুলো না দিলেও চলে, তো আপনার ইচ্ছা। এরপর আমি ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে ইনপুট। আমরা ফর্মের মধ্যে দেখি না যে তোমার নেম লিখো, তোমার ইমেল লিখো, তোমার পাসওয়ার্ড দাও, এরকম চাই, এগুলো কিন্তু মূলত ইনপুট ট্যাগ, ঠিক আছে? ইনপুট ট্যাগ, আমি যদি ইনপুট ট্যাগ লিখি, সরি এখানে তো আবার এই যে আমি এখানে ইনপুট ট্যাগ নিলাম, ইনপুট ট্যাগ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, তাই এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। এবার ওকে আমি বলবো যে ওর টাইপটা কি, আমি ওকে বললাম যে তোমার টাইপ হচ্ছে টেক্সট। টেক্সট, আমি যদি এখন আমার ব্রাউজারটা রিলোড দেই তাহলে দেখবো আমাদের একটা ইনপুট ট্যাগ চলে আসছে, এই যে দেখুন, এখন কিন্তু এখানে আমরা চাইলে কিছু লিখতে পারছি।
কারণ কি আমরা বলে দিয়েছি এটা হচ্ছে টেক্সট টাইপের ডেটা, এখানে হচ্ছে টেক্সট টাইপের জিনিস লিখতে পারবো, চাইলে এখানে আমি নাম্বারও ইউজ করতে পারবো। এখন যদি আমি এখানে চাই যে এটা হবে, আমি চাচ্ছি কি আরেকটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে এখানে আমার ঝাপসা করে দেখা যাবে যে আসলে এই জিনিসটা কি। যেমন অনেক সময় দেখা যায় না যে ফার্স্ট নেম লিখো লাস্ট নেম লিখো এখানে দেয়া থাকে, তো আমি এখানে চাচ্ছি এখানে ঝাপসা করে দেখা যাবে। ঝাপসা করে দেখার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি প্লেস হোল্ডার। এই যে দেখুন প্লেস হোল্ডার, বানানটা একটু খেয়াল করবেন। প্লেস হোল্ডারের মধ্যে আমি লিখছি এটা হচ্ছে ফার্স্ট নেম। ওকে, এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখবেন এই যে একটা ঝাপসা লেখা দেখা যাচ্ছে। আমি যখন ক্লিক করলাম তাহলেও কিন্তু এটা দেখা যাচ্ছে, যখন লেখা শুরু করব তখন সেটা চলে যাবে। তাহলে আমাদের ফার্স্ট নেম হয়ে গেল। এখন আমরা চাচ্ছি লাস্ট নেম শো করব, আমি একটা বিআর দিচ্ছি, দুইটা বিআর দিচ্ছি। ওকে, তো দুইটা বিআর দেওয়ার পর আমি এই লাইনটা জাস্ট ডুপ্লিকেট করলাম, এখানে লিখলাম কি লাস্ট নেম। লাস্ট নেম দেওয়ার পর আমরা দেখবো আমাদের এখন দুইটা ইনপুট আছে, একটা বলছে ফার্স্ট নেম দাও, একটা হচ্ছে লাস্ট নেম দাও। তারপরে আমরা কি বলতে পারি যে তুমি তোমার ইমেইলটা দাও। আমি এটাকে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে এখানে বলছি ইমেইল। এখন কথা হলো ইমেইল তো নিলাম, ভালো কথা, কিন্তু এমনও তো হতে পারে আমার ইউজাররা এখানে ইমেইল না লিখে জাস্ট নাম লিখে দিবে @gmail.com বা তার ইমেইলটা দিবে না, এমন হতে পারে না। এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি কি করতে হবে, এখানে টাইপ যেটা আছে সেটা টেক্সট না দিয়ে এখানে লিখবেন ইমেইল। তাহলে কি হবে, যখন সে সাবমিট করবে, ফর্মটা সাবমিট করবে, আমরা দেখি না একটা সাবমিট বাটন থাকে, ওই বাটনে যখন সে ক্লিক করবে তখন তাকে বলবে যে এই ইমেইলটা তোমার হয়নি, তুমি জাস্ট টেক্সট দিয়েছো। যদি টেক্সট দিয়ে সাবমিট করেন তাহলে দেখবেন আপনাকে এখানে এরর দিচ্ছে যে এটা আসলে ইমেইল হয়নি। এটা আমরা ইনশাআল্লাহ সামনে আস্তে আস্তে দেখছি, আমরা এগুলো আগে দেখতে থাকি, তারপর এখনই দেখব, মানে একটু পর সামনে পাবেন। তো যাই হোক, ইমেইল হয়ে গেল। এখন আমরা এই লাইনটা আবার ডুপ্লিকেট করি, আমরা এখন পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিলাম, এখানে জাস্ট প্লেস হোল্ডার দিচ্ছি। প্লেস হোল্ডার মানে হচ্ছে যেটা ঝাপসা করে দেখা যায়। এখন যদি আমি এই পাসওয়ার্ডটা টেক্সট রাখি, ঠিক আছে, আমি যদি এখন এটাকে টেক্সট রাখি তাহলে একটু দেখি কি হয়। এই যে দেখুন পাসওয়ার্ড গুলো দেখা যাচ্ছে, কিন্তু নরমালি আমরা কি দেখি, পাসওয়ার্ড কিন্তু ডট ডট আসে, তাই না? এর জন্য আপনাকে কি করতে হবে, এর জন্য হচ্ছে এখানে পাসওয়ার্ডের টাইপ লিখতে হবে পাসওয়ার্ড। যদি আমি এই টাইপটা দেই তাহলে যদি আমরা রিলোড দিই আমাদের ব্রাউজার, তাহলে দেখতে পারবো যে আমরা পাসওয়ার্ড যখন দিলাম এটা কিন্তু ডট আকারে আসছে। ওকে, তো আপনি এখানে চাইলে কনফার্ম পাসওয়ার্ডও ইউজ করতে পারেন। যেমন আমি যদি এটা ডুপ্লিকেট করি তাহলে এখানে জাস্ট লিখে দিলাম কনফার্ম পাসওয়ার্ড। আমরা যদি এটা ডুপ্লিকেট করি তাহলে এখন দেখবো দুইটা পাসওয়ার্ডই কিন্তু শো করছে না। এটা ইমেল দিতে হবে, এটা আমরা যখন সাবমিট করব তখন আমাদের এরর দিবে। তো আমরা বাটনটাকে দেই, তারপরে এই প্রবলেমগুলো আমরা দেখব। এটা হচ্ছে জাস্ট টেক্সট। তো যাই হোক, এখন আমরা কি করতে পারি, এখন আমরা চাইলে আমাদের অনেক সময় দেখা যায় না আপনার হচ্ছে অনেক ফাইল আপলোড করতে হয় বা ইমেজ আপলোড করতে হয়, তার জন্য কি করতে হয়, আমি এটা ডুপ্লিকেট করলাম, এটাকে হচ্ছে কেটে দিলাম, ঠিক আছে, কোনো প্লেস হোল্ডার রাখছি না। আর টাইপটা হবে ফাইল। যদি আমি ফাইল দেই এখানে জাস্ট ইনপুট টাইপ ফাইল, আর কিচ্ছু লিখলাম না। এখন যদি আমি সেভ করে রিফ্রেশ করি তাহলে দেখবো আমাকে মেসেজ অপশনটা দেন। আচ্ছা দিচ্ছি, এই যে চুজ ফাইল, এই অপশনটা যদি আমি দেই তারপর দেখুন আমাকে বলছে এটা দেখে আমি কোনটা সিলেক্ট করতে চাচ্ছি। আপনি আপনার পিসি থেকে যে কোনো জিনিস এখানে সিলেক্ট করতে পারবেন, কারণ আমরা ওকে ফাইল সিলেক্ট করার জন্য ওকে বলেই দিয়েছি। ওকে, তো এটা হচ্ছে ফাইল সিলেক্ট, যে কোনো ধরনের ফাইল সিলেক্ট করার জন্য। তারপর এটা যদি আমরা ডুপ্লিকেট করি তারপর দেখবো অনেক সময় দেখুন ওয়েবসাইট থাকে, যেমন আপনার পোর্টফোলিও বা আপনার নিজস্ব যদি ওয়েবসাইট থাকে তার জন্য কি করবেন, ইউআরএল দিবেন। তাহলে কি হবে, আপনি যদি অন্য কোনো, যেমন এখানে ইউআরএল চাচ্ছে, এখানে আমি একটা প্লেস হোল্ডার দিয়ে দিই যাতে ঝাপসা করে দেখা যায়, ঠিক আছে। আমি এখানে প্লেস হোল্ডার দিলাম ওয়েবসাইট, মানে এখানে আপনার ওয়েবসাইটের লিংকটা দিবেন। তখন বাই চান্স যদি আপনি লিংক না দিয়ে অন্য কিছু দেন, যেমন জিমেইল দেন বা জাস্ট টেক্সট দেন, তখন আপনাকে এরর দেবে। এর জন্য আমরা এই কাজটা করলাম। এরপর আমি চাচ্ছি যে ধরুন আমার অনেক সময় দেখা যায় না আপনার জেন্ডার কি সেটা চাই, তো আমি এখানে জাস্ট আগে লিখি যে সিলেক্ট ইওর জেন্ডার। ওকে, তো এরপর আমি একটা বিআর ট্যাগ দেই, তাহলে এটা একটু নিচে চলে যাবে।
এবার আমি ওকে একটা ইনপুট ট্যাগ দেব, সেটা হচ্ছে রেডিও। ইনপুট ট্যাগটা লিখলাম, ইনপুট ট্যাগের পরে এর টাইপটা হবে রেডিও। এটার কিন্তু টেক্সট হবে না, ঠিক আছে? টেক্সট আমরা দিয়েছিলাম জাস্ট লেখার জন্য, যখন লেখার প্রয়োজন হবে তখন আমরা টেক্সট, ইমেল এগুলো দেব, যখন যেটার প্রয়োজন হবে সে অনুযায়ী। এখন আমি চাচ্ছি এটা হচ্ছে রেডিও বাটন হবে। রেডিও জিনিসটা কি, আমি যদি একটু সেভ করি তাহলে আপনারা ক্লিয়ার হবেন। রেডি হচ্ছে একটা সার্কেলের মতো, দেখুন এই যে এরকম অনেক সময় দেখা না, মেল আর ফিমেল যেটা সিলেক্ট করবেন সেটাই হবে। তো এখানে আমি লিখলাম কি মেল। এখন আমরা সেভ করি, এটাকে ডুপ্লিকেট করি, ঠিক আছে? চাইলে এখানে বিআর দিতেও পারি, থাক বিআর লাগবে না, আমি এটাকে ডুপ্লিকেট করলাম। এখন যদি আমরা সেভ করে রিলোড দিই তাহলে দেখবো আমাদের দুইটা চলে আসছে। এখন কথা হলো আমরা এটা তো দুইটাই সিলেক্ট করতে পারছি, কিন্তু এটা তো কোনোদিন হবে না, তাই না? আমি এটাকে একটু চেঞ্জ করতে ভুলে গেছি। আমি এখানে লিখলাম ফিমেল। আমি যদি এটাকে, এখন আমি তো চাচ্ছি না যে মেলও আমি সিলেক্ট করব ফিমেলও সিলেক্ট করব, এটা তো হবে না, তাই না? যে কোনো একটা করতে হবে। তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে একটা নেম ইউজ করতে হবে। ইনপুট ট্যাগের মধ্যে আমরা টাইপ নামে অ্যাট্রিবিউট ইউজ করেছিলাম, এখানে আবার হচ্ছে একটা নেম নামে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমি নেমের মধ্যে ওর নাম লিখলাম কি জেন্ডার, ঠিক আছে? এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখব এটা কিন্তু কাজ করেনি। এর কারণ হচ্ছে এটা তখনই কাজ করবে যখন এই মেল, এই লেখাটার নাম আর এই লেখাটার নাম সেম হবে। নেম মানে তো নাম, তাই না? তো দুইটার নাম সেম রাখতে হবে। আমি যদি এক কাজ করি, এটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, এটা একটু এডিট করে দিলাম। এখন যদি আমরা সেভ করি, মানে দুইটার দুই নাম দিলাম, এখন সেভ করলে দেখবো কোনো কাজই হয়নি, দুইটাই সিলেক্ট করতে পারছি। এর কারণ হলো দুইটার নাম সেম রাখতে হবে। যদি আমি এখানে মেল লিখি, এখানে ফিমেল লিখি, তাহলে কিন্তু নাম সেম হলো না। আমি চাইলে একটা কাজ করতে পারি, ডিফল্ট ভাবে জেন্ডার লিখতে পারি, যেটা দুইটার মধ্যে লিখলাম, তাহলে আমি নিজেও বুঝতে পারবো যেটা আমি জেন্ডার লিখেছি। এখন যদি আমরা সেভ করি, দুইটার নামই কিন্তু সেম আছে। এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখতে পারবো আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারছি, কিন্তু দুইটা সিলেক্ট করতে পারছি না, আমাকে দিচ্ছেই না সিলেক্ট করতে। তো এটা ছিল মূলত সিলেক্ট অপশন। এরপর আমরা একটু ব্রেক দেই। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখতে চাই, সেটা হচ্ছে ধরুন আপনার সময় দেখা যায় আপনি অনেকগুলো অপশন সিলেক্ট করতে দেয়, যেমন আপনি কোন কোন জিনিস করতে চাচ্ছেন এরকম। যেমন আপনাকে বলছে চুজ ইওর কোর্স, ঠিক আছে? আপনি কোন কোন কোর্স করতে চান সেটা। এখন যদি আমি একটা কাজ করি, আমি একটা ট্যাগ নিচ্ছি ইনপুট ট্যাগ। এই ইনপুট ট্যাগের টাইপটা হবে কেমন, এটার টাইপটা হবে চেকবক্স। চেকবক্স জিনিসটা কি আমরা একটু সেভ করে দেখি, আর এখানে জাস্ট লিখলাম আমরা যদি এটা একটু সেভ করি, রিলোড দিলে দেখবো এই যে দেখুন চার কোণা, মানে স্কোয়ার সাইজের একটা ইনপুট দেখা যাচ্ছে। এই সবগুলোই কিন্তু এক একটা ইনপুট, তাই না? সবগুলোই ইনপুট। তো আমাকে এখানে বলছে কি একটা টিক মার্ক দেওয়ার মতো অপশন, কিন্তু অনেক সময় দেখা যায় কিন্তু এই টিক মার্ক কিন্তু অনেকগুলোর মধ্যে দেখা যায়। আমরা জেন্ডারে দেখেছিলাম যে কোনো একটা সিলেক্ট করা যায়, কিন্তু এই টিক মার্ক গুলো আপনি অনেকগুলো থাকে, সে আপনার যতগুলো মন চায় ততগুলোই সিলেক্ট করতে পারেন। আমি কি করলাম, এগুলো জাস্ট ডুপ্লিকেট করি। আমি এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করি, ব্রেক ট্যাগ ইউজ করার পর এখানে জাস্ট ডুপ্লিকেট করি। এখানে আমি লিখলাম ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আমি জাস্ট কয়েকটা নাম দিলাম। এখন যদি আমরা সেভ করি তাহলে দেখুন এই যে এখানে কিন্তু আমি অনেকগুলো সিলেক্ট করতে পারছি, যে চুজ ইওর কোর্স, আপনি কোন কোনগুলো করতে চান। আপনি তো অনেকগুলোই করতে পারেন, তাই না? আপনার তো চয়েস আছে, তো আপনি অনেকগুলোই সিলেক্ট করতে পারবেন, কিন্তু জেন্ডারের সময় জাস্ট একটাই সিলেক্ট করতে হয়, এটা তো আর ডাবল করা যাবে না। তো এই ক্ষেত্রে আপনাকে বলে ঠিকভাবে করতে হবে যাতে ইউজার যাতে একটাই সিলেক্ট করতে পারে, একটার বেশি যাতে সিলেক্ট না করতে পারে। আর যখন এভাবে চেকবক্স ইউজ করবেন, এরকম চেকবক্স, তখন হচ্ছে অনেকগুলো করতে পারবে। এরপর অনেক সময় আরো অনেক ধরনের এরকম ইনপুট টাইপ আছে, যেমন ইমেজ টাইপ বা হচ্ছে টেলিফোন টাইপ, এখানে আপনি চাইলে মোবাইল ইউজ করতে পারতেন। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে
সিলেক্ট অপশন থাকে। সিলেক্ট অপশনটা কেমন, যেমন আপনাকে বলছে সিলেক্ট ইওর কান্ট্রি, ঠিক আছে? আপনি এখানে হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন যে আপনি আসলে কোন দেশে। তো এখানে ফার্স্টে কি করলেন, একটা সিলেক্ট ট্যাগ ইউজ করতে হবে। আমি বারবার আগে ট্যাগ লিখে ফেলি। এটা হচ্ছে একটা ডাবল ট্যাগ। তো আমাকে কি করতে হবে, এটার ওপেনিং ক্লোজিং দুইটাই লিখতে হবে। দুইটা লেখার পর আমি এখানে ওর প্রতিটা অপশন দিব। একটু মেসেজ দেখে নেই, মেসেজ অপশনটা, হ্যাঁ মেসেজ অপশনটা দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এখানে সিলেক্ট আপনাকে বলছে যে আপনি ধরুন অনেক সময় থাকে যে সিলেক্ট ইওর কান্ট্রি, তারপর আপনি একটা আইকনে ক্লিক করেন, ওখানে আপনাকে অনেক ধরনের নাম দেখায় যে আপনি আসলে বাংলাদেশের না ইন্ডিয়ার বা অন্যান্য সকল দেশের নাম দেখায়। তো এখানে কিন্তু অপশন ইউজ করা হয়। অপশন হচ্ছে একটা ট্যাগ। ফার্স্টে হচ্ছে আপনাকে কি করতে হবে, এভাবে সিলেক্ট ট্যাগের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এভাবে সিলেক্ট ট্যাগ ছাড়া যদি আপনি অপশন লিখেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। আমি ফার্স্টে সিলেক্ট ট্যাগ নিলাম, এরপর কি করলাম, এখানে অপশন ট্যাগ নিব। অপশন ট্যাগটা আমি জাস্ট ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে এখানে আমি দিলাম, ও সরি এটা তো কান্ট্রি, আমি একটা কাজ করি, এগুলা কেটে জাস্ট এগুলো ডুপ্লিকেট করে দেই। এখন যদি আমরা সেভ করি তাহলে আমরা দেখবো আমাদেরকে সিলেক্ট করতে বলছে। আমি একটা বিআর ট্যাগ ইউজ করি, বিআর ট্যাগ ছাড়া খালি দেখায়। দেখুন এখানে হচ্ছে আমি যদি কয়েকটা বিআর ট্যাগ দেই তাহলে একটু স্পেস হবে। এই যে সিলেক্ট ইওর কান্ট্রি, তখন আপনি এখানে যতগুলো দিবেন ততগুলো সিলেক্ট হবে, ঠিক আছে? এরপর আরো আমরা যদি একটু সার্চ করি তাহলে দেখবো HTML ইনপুট টাইপ, তাহলে আরো অনেক ধরনের এরকম ইনপুট টাইপ দেখা যাবে। এখানে অলে দেই, এই যে ইনপুট টাইপ, এটাতে সিলেক্ট করতে পারি বা এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট দেখাচ্ছে। যাই হোক আমি একটাতে সিলেক্ট করলাম। W3 স্কুলস অনেক ভালো একটা ওয়েবসাইট। এই যে দেখুন এখানে অনেক ধরনের অপশন আছে। ইনপুট টাইপ বাটন, এটা আমরা এখন দেখছি। চেক বক্স দেখেছি, কালার, ডেট, এখানে ডেট ইউজ করতে পারবেন। যেমন আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে বলে না যে সিলেক্ট ইওর বার্থ ডেট, তখন এইটা লিখবেন যে ইনপুট টাইপ ডেট টাইপ, ঠিক আছে? এটা টাইপটা হবে ডেট। তারপর এখানে ইমেল, ফাইল, হিডেন, এরকম অনেক কিছু আছে। এই সবগুলো একটা একটা করে ট্রাই করে দেখবেন। এখানে পাসওয়ার্ড, রেডিও, এগুলো তো আমরা দেখেছি। রিসেট করার অপশন জিনিসটা কি, অনেক ধরনের অনেক সময় ফর্ম দেওয়ার সময় দেখবেন সাবমিট একটা বাটন থাকে, রিসেট একটা বাটন থাকে। যে আপনি যদি আপনার পুরো ফর্মটা পুনরায় আবার করতে চান, যে আপনার সবগুলো ভুল হয়েছে, এখন সবগুলো একটা একটা করে কাটা তো সম্ভব না, তাই না? তো আপনি একটা কাজ করতে পারেন যে রিসেট বাটনে ক্লিক করবেন, সবগুলো চলে যাবে, ঠিক আছে? তো এটা আপনি চাইলে ইউজ করতে পারবেন। তবে এটা এগুলো মূলত কাজ করে ডেভেলপমেন্টের মাধ্যমে। যেহেতু আমরা ডিজাইন করছি, আমরা জাস্ট কি করবো, এভাবে ইনপুট টাইপ নিয়ে এখানে কি করবো, রিসেট দিয়ে দিব, তাহলে এটা একটা বাটনের মতো চলে আসবে। আমরা যাই হোক আমরা হচ্ছে জাস্ট সাবমিট বাটন দেখতে পারি। যেমন এখানে হচ্ছে ইনপুট টাইপ সাবমিট। আমি এখানে কতগুলো ব্রেক দেই, এই সবগুলো কপি করি, কপি করে এখানে দিয়ে দিলাম সিলেক্টের পরে। এরপরে হচ্ছে ইনপুট টাইপ, এখানে ইনপুট টাইপটা হবে কি, ইনপুট টাইপটা হবে সাবমিট। এখন যদি আমরা সেভ করি তাহলে দেখবো আমাদের একটা বাটনের মতো চলে আসছে, ঠিক আছে? এই যে দেখুন একটা বাটনের মতো। যদি আপনি এখানে এটা ডুপ্লিকেট করেন, এটাকে যদি আমি রিসেট দেই তাহলে দেখবো একটা রিসেট বাটন চলে আসছে। দুইটাই মূলত বাটন। যদি আপনি কোনো কারণে আপনার ওয়েবসাইটটা রিসেট করতে চান, ইউজার যদি রিসেট করতে চায় তাহলে এই বাটনে ক্লিক করবে, যা দিয়েছে সব চলে যাবে। ওকে, আমরা একটু আমাদের ফর্মটা রিলোড দেই, সরি আবার রিলোড দিই, একটু সবকিছু ইনফরমেশন গুলো দিই। যেমন এখানে হচ্ছে ফার্স্ট নেম, আমি এখানে জিনিয়া দিলাম।
লাস্ট নেম এখানে পারভিন দিলাম, এখানে ইমেল দিব। এখন এখানে ইমেল না দিয়ে জাস্ট টেক্সটটা লিখে দিলাম। আমি পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম। চুজ ফাইল, এগুলো অবশ্য ডেভেলপার মধ্যে, যে আমি যদি উল্টাপাল্টা দেই তাহলে ও নিবে না, কিন্তু আমরা তো জাস্ট ডিজাইন করছি, আমরা এটা জাস্ট কোনো একটা দিয়ে দিলে হবে টেস্ট করার জন্য। এখানে জাস্ট আমি একটা সিলেক্ট করে ওপেন দিলাম, দেখুন ইমেজের নামটা কিন্তু শো করছে। এখানে আমার ওয়েবসাইট দিতে হবে, আমি জাস্ট টেক্সট দিলাম। এখানে আমি মেল একটা সিলেক্ট করে দিলাম, আমার যেগুলো দরকার সেগুলো আমি সিলেক্ট করে দিলাম ইচ্ছা মতো। এখানে আমাকে সিলেক্ট করতে বলছে, আমি একটা সিলেক্ট করে দিলাম। তারপরে সাবমিটে দিলে আমারও কি করছে, এরর দিচ্ছে যে তোমার এখানে @সাইনটাও পাচ্ছে না। আমি যদি সাবমিটে আবার ক্লিক করি তাহলে দেখবেন এই যে ও এরর দিচ্ছে যে প্লিজ ইনক্লুড অ্যান্ড @, ও চাচ্ছে, কারণ আমি ওকে বলে দিয়েছিলাম যে তুমি হচ্ছে ইমেল টাইপের হবে। এটা যদি দেখুন ইমেল চাচ্ছে, আমরা এখানে কিন্তু ওকে প্লেস হোল্ডারের মধ্যে বলেছি, না প্লেস হোল্ডার না সরি, এখানে টাইপ বলেছি ইমেল। এই কারণে ও ইমেল ছাড়া নিবে না, মানে @ও চাই, @gmail.com বা yahoo.com, সোজা কথা ইমেল হলেই চলবে। তো এখন যদি আমি একটা কাজ করি, ইমেল জিনিয়া gmail.com, যখন আমি এটা লিখলাম, এখন যদি সাবমিট করি তাহলে আমাকে আর অন্য আরেকটা এরর দিচ্ছে যে এটা হচ্ছে ইউআরএল চাচ্ছে। আমি যদি এটা কেটে দেই তাহলে প্লেস হোল্ডার দেখতে পাবেন ওয়েবসাইট চাচ্ছে, তাই না? এখন যদি আমি http ধরুন আমি www দিয়ে লিখলাম জিনিয়া.com, ঠিক আছে। এখন যদি আমি সাবমিট করি তাহলে দেখবেন যে এটাও নিচ্ছে না, এর কারণ হচ্ছে ও http চাচ্ছে। আমি যদি এখন এখানে http দেই তাহলে ও নিবে। এখন যদি সাবমিট করে দেখুন, এখন কিন্তু আর কোনো এরর দেয়নি, এর কারণে ও যা চেয়েছে সবগুলো পেয়েছে। এখন কথা হলো আমরা যা করলাম সব তো চলে গেল, এটা হচ্ছে মূলত ডিজাইন, তাই হচ্ছে আমরা জাস্ট দেখতে পারি যেটা সেটাই করব। ডেটাবেস থেকে ডেটা পাবেন। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে আমি যদি যেই ফর্ম ক্রিয়েট করলাম সেটা আমি দেখতে চাচ্ছি বা সেটা আমার কোথায় জমা হবে, এগুলো মূলত ডেটাবেসের সাহায্যে করা হয়। আপনার একটা ডেটাবেস থাকে যেখানে আপনার ইউজার যত মানুষ যত কিছুই দেখ না কেন সবগুলো আপনার সেখানে জমা হয়, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু আমাদের কোনো ডেটাবেস নেই, আমরা জাস্ট কি করি, ডিজাইন করি। তো ডিজাইন করার জন্য যা দেখা যায় মূলত এগুলোই আমরা করি, তাই আমাদের কোনো ডেটাবেস নেই। আপনি যদি কিন্তু এমন যদি হয় যে আপনি কোনো ডেভেলপমেন্ট করছেন, তাহলে ধরুন PHP বা হচ্ছে অন্যান্য যেমন জাভা দিয়ে অনেকে করে, তো আপনি যদি আপনার ওয়েবসাইট ডেভেলপ করেন তখন হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনার ওয়েবসাইট ডেটাবেসের সাথে কানেক্ট হবে, তখন এখানে যে যাই ইনপুট দেখ না কেন সাবমিট করলেই আপনি সেই ইনফরমেশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে যা যা দিবে সে অটোমেটিক সবগুলোই আপনি পেয়ে যাবেন। এখানে প্রয়োজনে রিসেট করলে দেখতে পাবেন, বা কেউ যখন এভাবে লিখবে, ধরুন আমি যখন এখানে লিখলাম তখন কিন্তু যখন সাবমিটে ক্লিক করলাম আমার এই লেখাটা কিন্তু আর থাকলো না, সবগুলোই কিন্তু চলে গেল। যখন ডেভেলপ করবেন তখন এই লেখাগুলো থেকে যাবে, বা ভুল হলেও চলে যাবেন, আপনাকে এরর দেবে। এই কাজগুলো মূলত ডেভেলপের মধ্যেই পড়ে। এটাই হচ্ছে মূলত ডিজাইন আর ডেভেলপের পার্থক্য। অনেকে আছে যারা ডিজাইন করতে সে ডেভেলপের জন্য খোঁজে, কিন্তু আসলে ডিজাইন আর ডেভেলপের মধ্যে সবাই পার্থক্য করতে পারে না। ডেভেলপটা হচ্ছে মূলত যেটা আপনাকে কোনো একটা কিছু ফিডব্যাক দেয়, যেমন অনেক সময় দেখা যায় না, আপনি যেই নামে ধরুন জিনিয়া নামে আমি সাবমিট করলাম, সাবমিট করে আমাকে বলছে যে হাই জিনিয়া এরকম বললো, তো সেটা হচ্ছে মূলত ডেভেলপ দিয়ে করা। তো যাই হোক, আজকে এ পর্যন্তই ছিল টেবিল আর ফর্ম। এছাড়া হচ্ছে আমরা গুগল ম্যাপ দেখেছি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা CSS ইউজ করব, আর নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ নোটপ্যাডে কাজ হবে না, ঠিক আছে। নোটপ্যাডে প্রচুর টাইম লাগে, যেমন দেখলেন তো বারবার হচ্ছে আমি ট্যাগ লিখছিলাম, ট্যাগ লিখে এরকম ট্যাগের নাম লিখে আমি ট্যাব মেসেজ অপশনটাকে দেখাবেন না? আচ্ছা, এটা নেক্সট ক্লাসে দেখাবো, কারণ আজকে অলরেডি 12 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। আজকে আর দেখানো যাবে না, অলরেডি 12 মিনিট পাস হয়ে গেছে। আচ্ছা, একটা কোশ্চেন ছিল আমার। আচ্ছা, কোশ্চেন আমি কিন্তু বলেছি গতদিন তো, এটা কি গত ক্লাসের কোশ্চেন? হ্যাঁ, আর আমি আজকে ফার্স্টে মানে আসতে পারিনি ক্লাসে, আমি 11 মিনিট লেট করে আসছি। হ্যাঁ শুনেন, আমি লাস্টবার মতো সবাইকে বলে দিচ্ছি, আমাদের ক্লাসে কোয়েশ্চেন করার সিস্টেম হচ্ছে দুইটা, মানে দুই ভাবে করতে পারেন। যেমন আপনার যদি আজকের ক্লাসে প্রবলেম থাকে, ধরুন আজকে যা করলাম এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, যেমন আপনি এটা করতে চাচ্ছেন সেটা করতে চাচ্ছেন, তাহলে সেটা নেক্সট ক্লাসে বলবেন, ভিডিওটা দেখবেন, সবার সাথে কথা বলবেন, সবার সাথে যদি না পারেন তখন হচ্ছে আপনার মেন্টরকে জানাবেন বা আমাকে জানাবেন, ঠিক আছে। কিন্তু এমন যদি হয় ধরুন হচ্ছে আর এই কথাটা আমাকে কখন বলবেন, যেমন আপনার প্রবলেম
প্রবলেম হয়েছে, এখন এটা কখন বলবেন। তো এটা বলার নিয়মটা হচ্ছে যখন আমি পরবর্তী ক্লাস আসবো, যেমন আমাদের হচ্ছে আজকে 3rd ক্লাস গিয়েছে, যখন আমি 4th ক্লাসে মাত্র জয়েন করব ক্লাসে, তখন হচ্ছে আমি সবাইকে জিজ্ঞেস করি যে সবার প্রবলেম আছে কিনা। ক্লাসের মাঝে বা শেষে কিন্তু এটা বলা যাবে না, তো ক্লাসের ফার্স্টেই বলতে হবে, ঠিক আছে? এখন আপনার কোনো প্রবলেম আমি শুনতে পারবো না, আপনাকে নেক্সট ক্লাস পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ রুলস এর বাইরে গেলে দেখা যায় ক্লাসের মধ্যে কোয়েশ্চেন করলে ক্লাস টাইম নষ্ট হয়। অলরেডি হচ্ছে 13 মিনিট হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আজকের হোমওয়ার্কটা অবশ্যই সবাই করবেন, গুগল ম্যাপ, ফর্ম আর টেবিল। নেক্সট ক্লাস থেকে আমরা সিএসএস স্টার্ট করব, এইচটিএমএল নিয়ে আর কোনো ক্লাস হবে না, তবে প্রতিটা ক্লাসে আমাদের এইচটিএমএল থাকবে, তবে মানে স্পেসিফিকলি আমরা কোনো এইচটিএমএল এর ক্লাস আর করব না, এইচটিএমএল শেষ, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আজকের ক্লাস এ পর্যন্তই, আমি ক্লাসটা কেটে দিচ্ছি। আর এডিটর কোনটা ইউজ করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আমি নেক্সট ক্লাস থেকে হচ্ছে সাবলাইম বা ব্র্যাকেট কোন একটা ইউজ করব, বা ভিজুয়াল কোড, যাই হোক সেটা আমরা পরে দেখব। যার যেটা ভালো লাগে সে সেটাই করতে পারেন, আমি কাউকে জোর করছি না, জাস্ট ক্লাসের টাইম নষ্ট হয় সেজন্য আমরা অন্য একটা এডিটরে চলে যাব। ওকে ম্যাডাম, টাইমটা ফিক্সড করলে ভালো হতো না? আমাদের টাইম অলরেডি ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে? আপনি যদি আমাদের পোস্টগুলো একটু ক্লিয়ার ভাবে পড়তেন তাহলে আপনার এই প্রবলেমটা হতো না। আমাদের ক্লাসের টাইম হচ্ছে 2টা, একটা হচ্ছে মঙ্গলবার 3টায়, আর একটা হচ্ছে শুক্রবার 8:30টায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে, সবাই ভালো থাকবেন, আর প্রশ্নগুলো অবশ্যই ভিডিও দেখার পর সবার সাথে শেয়ার করবেন। তারপরে কোনো কোয়েশ্চেন থাকে ক্লাসের শুরুতে, নেক্সট ক্লাসের শুরুতে বলবেন, না হলে কিন্তু আমি কারো কোয়েশ্চেন শুনবো না। আর প্র্যাকটিস তো অবশ্যই। ওকে, সবাই ভালো থাকবেন।